অফিসের বসকে কখনো ভালোবেসেছেন? আমি বেসেছিলাম ম্যাডাম। যদি এত সুইট, কিউট আর আগুন সুন্দরী সিনিয়র আর সবসময় আশেপাশে ঘুরঘুর করে, তাহলে প্রেমে পড়তে যে কেউ বাধ্য হবে। আমার অফিসের ম্যাডামকে প্রথম দেখাতেই যে কেউ প্রেমে পড়তে বাধ্য হবে। আমিও পড়েছিলাম। অফিসে যখন ফার্স্ট এসেছিলাম তখন তো বুঝতে পারিনি যে এমডি হিসেবে বসাবে। তারপর মেয়েটা যখন এমডি হিসেবে দায়িত্ব নিল, তখন থেকে কেমন যেন একটা আকর্ষণ কাজ করতো ওনার প্রতি। তাছাড়া এত কিউট একটা মেয়ের প্রেমে পড়াটা আজকাল আর হামেশাই দেখা যাচ্ছে। তেমনিভাবে আমার সাথে ওরকম কিছুই হলো। ম্যাডামের সাথে কথা বলতে বলতে তার কাজে কর্মে, তার হেসে বলা কথাগুলো থেকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকলাম। কাছে আসার চেষ্টা করলে ম্যাডামও বাধা দিলেন না। আশেপাশে ঘুরঘুর করতে করতে অনুভূতির সৃষ্টি হয়, আর তারপর থেকে ভালোবাসায় আবদ্ধ হয়ে গেলাম। কখনো না বলা হয়েছে, আর না কখনো বলতে পেরেছি। কোনোদিন প্রকাশ করতে পারবো কিনা জানি না। আমার পরিস্থিতির অবস্থান আর আমি মধ্যবিত্ত বলে আমার দ্বারা সম্ভব নয় ওনাকে ভালোবাসার মতো অপরাধ করাটা। ম্যাডাম যত বড় লোক পরিবারের একজন মেয়ে, তাতে ওনাকে ভালোবাসলেও সেটা প্রকাশ করা আমার পক্ষে সম্ভব না। আমি জানি ম্যাডাম কখনো আমাকে পছন্দ করা তো দূরে থাক, এটা নিয়ে ভাববেও না। উনি খুব ভালো করে জানেন যে আমি ওনার অফিসের একজন কলিগ মাত্র, না একই লেভেলের আর না বিজনেস পার্টনার যে আমাকে ভালোবাসতে বাধ্য হবে। আমি জানি উনি কখনো এসব জানতে পারলে আমাকে অফিস থেকে ধাক্কা দিয়ে বের করে দেবে। তাই তো বলার সাহস কিংবা প্রকাশ করার মতো দুঃসাহস হয়নি। না বলা ভালোবাসাটাকে হয়তো নিজের মধ্যে কভার দিতে হবে, নিজের মাঝখানে। এরকমটাই করতে পারি। ভালোবাসলে সেটা নিজের মধ্যে লুকিয়ে রাখা ছাড়া আমাদের কোনো উপায় থাকে না। বসে বসে এক মনে ভাবছিলাম কথাগুলো। আমার অফিসের কলিগ, অর্থাৎ আমার পাশের ডেস্কে যে ছেলেটা বসে, সে এসে আমার কাঁধের উপর হাত রাখলো। কে তো ভাবছো বলো তো? কবে থেকে দেখছি তুমি কি যেন একটা ভাবতেই থাকো। কোনো সমস্যা হয়েছে নাকি? না ভাই, হয়নি। এমনিতেই কিছু একটা বেড়ানোর চেষ্টা করছি। কি হয়েছে সেটা তো বলবে, না হলে এই সমাধানটা খুঁজবো কি করে? আমাকে বলুন, আমি চেষ্টা করব সমাধান দেওয়ার। সমস্যাই নেই, তাহলে কিসের সমাধান দেবেন? আমি তো সেইটাই খুঁজে পাচ্ছি না। কোনো কিছু হয়নি ভাই। আমি খুব ভালো করে জানি তুমি ম্যাডামকে নিয়ে ভাবছো, তাই তো? তুমি ম্যাডামকে পছন্দ করো আর তাকে ভালোবাসো, সেটা আমার খুব ভালো করেই জানা আছে। তাই আমার থেকে কিছু লুকানোর চেষ্টা করে লাভ নেই ভাই। ফ্রেন্ড কিংবা অফিসের কলিগ হিসেবে আমি খোঁজখবর রেখেছি। কি বলতে পারেন, আমি সমস্যার সমাধান বের করিয়েও দিতে পারি। একবার বলেই তো দেখো। ঈশান অবাক চোখে কলিগ বেহিতির দিকে তাকিয়ে রইল। ছেলেটা বেশ ভালো, আর ও ঠিক ঈশানের মতো একই পরিবার থেকে আসা। ওরা জানে না বস ওদের কেন সিলেক্ট করেছিল, কারণ ওদের কোনো সিকিউরিটি দেওয়ার টাকা ছিল না। তারপর থেকে ওরা অফিসের এমন কোনো কাজ নেই যেটা নিজে থেকে করতে পারে না, আর সব কিছুতে আগ্রহ দেখায় বলেই বস ওদের এত পছন্দ করতো। কিন্তু ঈশান আর ওই ছেলেটা অফিসে জয়েন করার 3 মাস পরেই তার মেয়েকে অফিসে পাঠালেন। 7-8টা মাস কেটে গেল। মোট মিলিয়ে প্রায় 1 বছর হলো চাকরিটা করছে ঈশান। ছেলেটার বেশ ভালোই সখ্যতা ঈশানের তৈরি হয়েছে। ছুটির দিনে প্রায়ই ওর সাথে দেখা করে। এ নিয়ে আগে কখনো কথা হয়নি, তবে ছেলেটা এসব বিষয় জানতে পেরে গেছে, তাই ঈশান বিষয়ের দৃষ্টিতে তাকিয়ে ওকে জিজ্ঞেস করে, আমি ম্যাডামকে পছন্দ করি কিংবা তার দিকে তাকিয়ে থাকি, সেটা তুমি বুঝলে কি করে? এটা না বোঝার কিছু নেই ভাই। তুমি যেমন ড্যাব ড্যাব করে ম্যাডামের দিকে তাকিয়ে থাকো, তাতে ওনাকে পছন্দ করো কিংবা ভালোবাসো, সেটা বললে ভুল হবে না। একটা ছেলে একটা মেয়ের দিকে কেমন নজরে তাকায়, সবসময় তার কাছে আসার চেষ্টা করে। কী জন্য সেটা ম্যাডাম এড়িয়ে গেলেও আমার নজরে ঠিকই পড়েছে। আমিও মধ্যবিত্ত, আপনার আমার লেভেলটা একই, তাই না বোঝার কিছু নেই। সমস্যাটা আমাদের দুজনের একই রকম। মানে তুমিও কাকে ভালোবাসতে, সেও তোমাকে এরকম করে ছেড়ে চলে গিয়েছিল, তুমি তাকে কখনো বলতে পারোনি? তেমন কিছু না, ওই কলেজ লাইফে একটা মেয়েকে পছন্দ ছিল। মেয়েটা বড় লোক ছিল, তাই সাহস হতো না কখনো বলার। কিন্তু চেষ্টা করেছিলাম আর বলেছিলাম। তারপর সে বলেছিল আমার মতো ছোট লোককে কখনোই ভালোবাসবেন না। মধ্যবিত্ত, তাই নিজেদেরই চাহিদা পূরণ করতে পারি না,
আবার অন্য কাউকে স্বপ্নগুলো কী করে পূরণ করব। তাই সবসময় মেয়েদের থেকে দূরে থাকার চেষ্টা করি। তাহলে আমাকে সাজেস্ট কেন করছো? জানোই যে আপনার আর আমার অবস্থা কি খারাপ হতে পারে। তাহলে ম্যাডামকে ভালোবাসার জন্য কিংবা পছন্দ করার জন্য আমাকে কেন সাজেস্ট করছেন? আমি সেটাই বুঝতে পারছি না। ভালোবাসলে সেটাকে প্রকাশ করতে হয়, না হলে একটু একটু করে ভেতর থেকে পস্তাতে হয়। সারা জীবনই তো পস্তাতে পস্তাতে এই অবধি আসলাম। কিছু ভালোবাসার কথাটা ভুলে যেতে হবে। আব্বু আম্মু আছে, একটা বোন আছে, নিজের বিয়ে করতে হবে, এমন পরিস্থিতিতেই থাকে। আব্বু আম্মুর সেবা যত্নের জন্য কাউকে তো প্রয়োজন। একটা বিয়ে তো আজ না হয় কাল করতেই হবে। তাই এসব নিয়ে ভাবলে কি হয় বলো? তা অবশ্য ঠিক বলেছ। নিজেদের কথা চিন্তা করলে জীবনে চলা মুশকিল। যাই হোক, যদি কখনো কোনো সমস্যা কিংবা কোনো কথা বলার থাকে তাহলে আমাদের বলো, আমি একটু সমাধান করার চেষ্টা করব। মনে হয় না তার কোনো প্রয়োজন হবে, কারণ ম্যাডাম যদি এসব বিষয়ে জানতে পারে তাহলে এখান থেকে ধাক্কা দিয়ে নিশ্চয়ই অফিস থেকে বের করে দিবে। এমনকি পুলিশেও দিতে দুবার ভাববে না। বলবে বড়লোকের মেয়ে টাকা পয়সা হাতানোর জন্য তাকে প্রেমের ফাঁদে ফেলার কিংবা অভিনয় করার চেষ্টা করছে। সে অফিসের বস অনেক চিন্তা ভাবনা করে চাকরিটা দিয়েছিল। যদি বুঝতে পারে তোমার কিংবা আমার দ্বারা এরকম কিছু হয়েছে তাহলে ঘর ধাক্কা দিয়ে বের করে দিবে। সেজন্য বলি, সব পছন্দ কিংবা সব ভালোবাসার পূর্ণতার কথা চিন্তা না করে কাজে মনোযোগ দেওয়ার চেষ্টা করো। দুজনেই কাজে মনোযোগ দেওয়ার চেষ্টা করলেও ম্যাডামের ডাক পড়তেই ঈশান সেদিকে চলে গেল। তারপর ম্যাডামের কেবিনের সামনে এসে মুখে মিষ্টি হাসি নিয়ে ভিতরে প্রবেশ করলো। হাতে থাকা ফাইলটা ওনার সামনে দিতেই ম্যাডাম একবার তাকালো ছেলেটার দিকে। এই সুন্দরী মেয়েটা ঈশানের দিকে তাকালেই কেমন যেন বুকের ভিতরটায় ধুপ করে ওঠে। ম্যাডাম ফাইলটাতে ভালোভাবে চোখ বুলিয়ে নিয়ে বলতে লাগলো, কাজ দেখছি ভালোই করতে পারেন, এজন্যই আব্বু বোধ হয় আপনাদের এতটা বিশ্বাস করে। এই যুগে কারোর পক্ষে এত কাজের কিংবা তার বিশ্বাসের হওয়াটা এত সহজ না। ম্যাডাম, এটা আমার দায়িত্ব। এতগুলো মাইনে দিয়ে রেখে দিয়েছেন আমাদের। যদি কাজটা ঠিক মতো না করি তাহলে আমাদের টাকাটাই কেনই বা দেবেন? আর চাকরিটা করেই আমাদের চলতে হয়, তাহলে কেনই বা কাজটা মনোযোগ দিয়ে করব না? গুড, আপনাদের কথা শুনে ভালো লাগে। যতই শুনি ততই মুগ্ধ হই। শুনুন, আগামীকাল একটা মিটিং আছে, শহরের বাইরের ফ্যাক্টরিতে মিটিংটা হবে। আপনাদের কয়েকজনকেই সেখানে যেতেই হবে। আব্বু বাসাতে নেই, তাই ভাবছিলাম আপনাদের কয়েকজনকে নিয়ে গেলেই ভালো হয়। ম্যানেজার সাহেব আছেন, মেহেদি সাহেব, আপনি আর কয়েকজনকে নিয়ে নিন, ঠিক আছে? যারা কাজ ভালো করতে জানেন তেমন কাউকে নিয়ে নিলেই হবে। ঠিক আছে ম্যাডাম। ঈশান ম্যাডামের দিকে একবারও চোখ তুলে তাকায়নি, কারণ ওই চোখে চোখ পড়লে ডুবে যাওয়ার আশঙ্কা কিংবা হারিয়ে যাওয়ার ভয়টা সবসময় কাজ করে। তাই মাথা নিচু করে কথাগুলো বলে বেরিয়ে আসতে গেলে তখন ম্যাডাম কি মনে করে যেন আবার পিছন থেকে ডেকে বলল। ঈশান সাহেব শুনুন। ম্যাডামের বন্ধুরা ওনার দিকে একবার তাকিয়ে চোখ ফিরিয়ে নেয়। এবার ম্যাডাম কিছু একটা ভেবে জিজ্ঞেস করে ফেলল, কি হয়েছে বলো তো? এভাবে চুপচাপ করে থাকেন। আজকাল দেখছি তেমন আমার সাথে কথাও বলেন না। আগে তো এটা করব কি না ওটা করব কি না জিজ্ঞেস করতেন আর আশেপাশে ঘুরঘুর করতেন। এখন কয়েকদিন থেকে দেখছি চুপ করে আছেন। না মানে ম্যাডাম, এমনিতেই। কি হয়েছে? পারিবারিক সমস্যা নাকি গার্লফ্রেন্ডের সাথে কোনো ঝামেলা হয়েছে? বিয়ে হয়ে যাচ্ছে তার, বলুন আমাকে, আমি হেল্প করার চেষ্টা করব। নিজেকে নিয়ে ভাবারই সময় নেই, সেখানে আবার গার্লফ্রেন্ডের কথা বলছেন? ম্যাডাম, আমাদের এগুলো নিয়ে ভাবলে চলে না। খুশি ম্যাডাম কী ভাবলো কে জানে। ছেলেটার পা থেকে মাথা অবধি একবার ভালো করে দেখে নিয়ে বলতে লাগলো, না হয়তো কোনো কারণ নেই। এত কিউট আর হ্যান্ডসাম একটা ছেলের গার্লফ্রেন্ড থাকবে না, এটা কি মেনে নেওয়া যায়? আমাকে কেন সবাই কেউ জিজ্ঞেস মানে সবাইকেই যে জিজ্ঞেস করে দেখুন, দর্শকদেরও জিজ্ঞেস করে দেখুন, কেউ বিশ্বাস করবে কি না যে আপনার গার্লফ্রেন্ড আছে কিংবা নেই। মানুষের বিশ্বাস করাতে আমাদের আর কি আসে চাই বলুন ম্যাডাম? হাজারজন হাজার কথা বলবে, অপমান করবে, ছোট করবে, এইটা তাদের ব্যক্তিগত স্বভাব, এটা পৃথিবীর নিয়ম। কিন্তু তাই বলে যে এত সহজে হেরে গেলে কিংবা চুপ করে থাকলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে তেমনটা নয়। তাই মানুষকে নিয়ে ভাবি না, কে কি বলল সেটা তাদের নিজের ব্যক্তিগত মন্তব্য। বেশ গুছিয়ে কথা বলতে পারেন। যে কোনো মেয়ের প্রথম দেখাতেই ইমপ্রেস করতে বাধ্য হবে। সাধারণ বিষয় এগুলো ম্যাডাম, এতে ইমপ্রেস করার কিছুই নেই, সেটাই বললাম।
আর যদি ইমপ্রেস করারই থাকতো তাহলে অনেক আগেই অনেকের ওপর চেষ্টা করতে পারতাম। ম্যাডাম কি বুঝলো কে জানে। ম্যাডামের এরকম ধাঁধা বিহেভিয়ারে ঈশান মাঝে মধ্যেই অবাক হয়, ভাবে ম্যাডাম আজকাল ওকে নিয়ে এত কেন কৌতূহলী। এবার ঈশান এসে অফিসের একজন কলিগ আর মেহেদিকে জানিয়ে দিল কালকে দিনটা অফিসের বাইরে সময় দিতে হবে। সবাই বেশি খুশি হলো, অনেক দিন পর একটা মিটিং রাখা হয়েছে। আসলে এরকম কোনো মিটিং রাখা হলে পরবর্তীতে মিটিং শেষে বাইরে থেকে খাওয়া দাওয়া করে আবার ঘোরাফেরা করে সবার বাসাতে ফেরা হয়। সারাদিনে কোনো কাজ করতে হয় না, তাই সবাই ভাবলো যে এত কাজকর্মের ভিড়ে কিনা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলা যাবে। পরদিন যথারীতি সবাই অফিসে চলে আসে। সবাই নিজেদের গুছিয়ে নিয়েছে, কারণ বিদেশি বায়ারদের সাথে মিটিংটা হবে বলে কথা। একটু উল্টাপাল্টা হলেই ম্যাডাম একদম খুন করে ফেলবে। কাজের ক্ষেত্রে উনি কোনো ছাড় দেন না, সবসময় সিরিয়াস। ঈশানও ওনার সাথে এসব বিষয় নিয়ে তেমন কোনো ঝামেলায় জড়াতে চায় না। শেষে প্রেম ভালোবাসার কথা বলে চাকরিটা হারালে এ বাজারে চাকরি পাওয়া চারটেখানি কথা নয়। তাই ঈশান চায় না চাকরিটা চলে যাক। অফিসের সামনেই সবাই দাঁড়িয়ে আছে। এরই মাঝে খেয়াল করলো ম্যাডাম বেরোচ্ছে ম্যানেজার সাহেবের সাথে। ঈশান একবার ম্যাডামের দিকে তাকাতেই যেন চোখ জোড়া আটকে গেল। ম্যাডাম আজকে সুন্দর করে শাড়ি পরেছে, মাথায় হিজাব করেছে, যার জন্য মেয়েটাকে আজকে অসম্ভব রকমের সুন্দর লাগছে। রাতের ঘুম আসতে হয়তো আজকে ঈশানের হারাম করে দিবে। কথাগুলো ভেবেই শুকনো একটা ঢোক গিলে এবার মেহেদি ওকে একটা গোতা মেরে বলতে লাগলো, নিজের হবু বউকে এমন করে দেখতে হয় না, জানো না? নজর লেগে যেতে পারে। নিজেকে একটু সামলাও। যখন বিয়ে করে নিবে, ভালোবাসবে, তখন না হয় এইভাবে দেখবে। এমন করে দেখলে মানুষ সন্দেহ করবে। ছেলেটার এমন দ্বারা কথাতে ঈশান কিছুটা হকচকিয়ে ওঠে। এবার ঈশান ওর দিকে একটু ভ্রুকুচকে তাকাতেই ছেলেটা একটা ডেভিল হাসি দিয়ে বলতে লাগলো, ভয় নেই, এরকম কিছু হবে না। আজকাল মেয়েরা অ্যাডভান্স। তুমি সত্যিকারের ভালোবাসো ম্যাডামকে, উনি সেটা জানে না, বুঝতে পারে না। সেই জন্যই তোমাকে বুঝতে পারছে না। তুমি তার অফিসের একজন অসম্ভব রকমের কিউট কলিগ হওয়ার পরেও কিনা তার থেকে দূরে থাকবে, তাকে ভালোবাসতে পারবে না। প্রেম না হোক, বিয়েটা ঠিক হবে। বস তার একমাত্র মেয়েকে তোমার হাতে তুলে দিবে, জোর করবে বিয়ে করার জন্য ম্যাডামকে। আমার কথাটা যদি বিশ্বাস না হয়, মিলিয়ে নিও। তুমিও না গল্প সিনেমার নাটকের মতো কি সব আজে বাজে কথা বলছো। এসব না হবে আর না কখনো হয়েছে। এসব গল্প কিংবা সিনেমায় ছিল, তাই হয়তো তোমার মনে হয়েছে এরকম কিছু হবে। এরকম কিছু হওয়া সম্ভব নয়। আর যদি হয় তাহলে আমি বলবো যে স্বর্গে কিংবা স্বপ্নে দেখছি, কারণ আমি কখনো দেখিনি যে অফিসের বস তার কলিগকে বিয়ে করেছে কিংবা তার সাথে সংসার করছে। বিয়ে হলেও 6 মাসের বেশি টিকবে না, সেটা আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি। ভাবনা তো কিছুটা আগাতে পেরেছে। যেখানে বারণ করছো, এখন অন্তত এইটুকু চিন্তায় আসতে পেরেছি যে এরকম কিছু হওয়া সম্ভব। আমি আবার কখন বললাম যে এরকম কিছু হওয়ার সম্ভাবনা কিংবা হবে? তুমি কেমন যেন অদ্ভুত অদ্ভুত বুঝতে পারি না। তুমি ঠিক কখন কি বলো? না বোঝার কি আছে? যেটা সত্যি সেটাই তো বললাম। কাল যখন ম্যাডামের বাবা নিজে থেকে আসবে তোমার সাথে ম্যাডামের বিয়ের প্রস্তাব নিয়ে, তখন তুমি ঠিক কতটুকু শক খাবে। ভাই আর গুলগল্প দেওয়ার দরকার নেই, এবার অন্তত থামো। বুঝতে পেরেছি যে তুমি আমাকে খুশি করার জন্য এসব কথা বলছো। সেটাই যদি হতো তাহলে মজা করে বলতে পারতাম। আমার মুখের কথাগুলো কি তোমার কাছে মজা মনে হচ্ছে? তাহলে সবটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করে লাভ কি? একবার ম্যাডামের দিকে দেখো, আজকে কত সুন্দর লাগছে তোমার হবু বউকে। বিরক্তি নিয়ে ঈশান আবারও ম্যাডামের দিকে ফিরতে দেখলো ম্যাডাম ওদের দিকে কেমন করে যেন তাকিয়ে আছে। এবার ম্যাডামের জোরে সোরেই বলতে লাগলো, সময় সুযোগ পেলেই শুধু গুজুর গুজুর ফুসুর ফুসুর করতে শুরু করেন। কিসের এত কথা শুনি? একটু শান্ত হয়ে থাকা যায় না? শুনুন, এখানে যা কথা বলার কথা বলে নিন। মিটিং রুমে গিয়ে কিন্তু একটা বাজে কথা কিংবা আউটসাইডের কোনো কথা আমি শুনতে চাই না। দিন শেষে জানতে চাই ডিলটা আমরা কনফার্ম করেছি। তারপর যদি সবটা ঠিক থাকে, না হলে আপনাদের খবর আছে। আর যদি সব কিছু ঠিকঠাক করতে পারেন তাহলে আপনাদের ট্যুরে যাওয়ার একটা ব্যবস্থা করে দেবো। ট্যুরের কথা শুনে সবাই খুশি হলো।
ঈশান বেশ খানিকটা অবাক হলো যে অফিস থেকে কিনা আজকাল এরকম ঘটনা ঘটছে। ম্যাডাম সবাইকে যেতে বলতেই সবাই গাড়ি উঠে গিয়ে বসলো। তখন ঈশান মেহেদির পাশে বসলো। ম্যাডাম আর ড্রাইভার অন্য গাড়িতে গেছে। ঈশানের মনটা খারাপ হয়ে গেছে যে একসাথে যাবে আর ম্যাডামের দিকে আর চোখে লুকিয়ে লুকিয়ে দেখবে, কারণ আজকে একদম মেয়েটাকে পরীর মতো লাগছে। আল্লাহ তৈরি মানুষ ঠিক কতটা সুন্দর হতে পারে কিংবা সযত্ন করে তিনি তৈরি করতে পারেন, এই মেয়েটা হয়তো তারই উদাহরণ। কথাগুলো ভাবছে ঈশান। তখন মেহেদি আবার ওকে একটা গুঁতা মেরে বলতে লাগলো, ম্যাডাম যে ম্যানেজারের সাথে এত কি কথা বলে জানি না, তবে ম্যানেজার নিশ্চয়ই ম্যাডামকে পাঠানোর পায়তারায় আছে। তুমি ম্যাডামকে প্রপোজ করে দাও, না হলে অনেক বড় ঝামেলা হয়ে যাবে। ম্যাডামকে তোমার হারাতেও হতে পারে। ম্যানেজারের মোটামুটি অ্যাবিলিটি আছে ম্যাডামের কাছে যাওয়ার, আমার তা নেই। উনি চেষ্টা করলে আমি কি করতে পারি? অনেক কিছু দেখেও না দেখার মতো এড়িয়ে যেতে হয়। অন্য কথা বলো, এসব খবর রেখে লাভ কি? শুনলাম নাকি ছেঁকা খাওয়ার পর থেকে তুমি কোনো মেয়ের দিকে ফিরেও তাকাওনি। বিয়েটা করে নিলেই তো পারতে। নিজের লেভেলের কাউকে বিয়ে করে নিলেই অন্তত পরিবারের অভাবটা বুঝতে পারতা। আর বলো না, আম্মু বিয়ের কথা বলে একদম পাগল করে ফেলেছে। খালাতো বোনকে বিয়ে করার কথা বলছে। খালাতো বোন নাকি আমাকে আগে থেকে পছন্দ করে, সেই জন্য বিয়ের জন্য চাপাচাপি করছে। ভালোবাসায় আমার বিশ্বাস নেই, তাই বলেছি এইসব কথা আমার সামনে না বলতে। আমাকে জ্ঞান দেবার বেলায় খুব টনটনে, তাই না? নিজের বেলায় ঠিকই 16 আনা। আমায় দূরে থাকতে দেবে না, আবার তোমাকে যে ভালোবাসে তার থেকে নিজেও দূরে থাকবে। যে আর নেই তার কথা চিন্তা করে লাভ নেই, কিন্তু যে তোমাকে চায় ভালোবাসে তাকে বিয়ে করে নাও। দেখো, যদি কপালে লেখা থাকে তাহলে ঠিকই ভালো থাকতে পারবে। উপরওয়ালা হয়তো এরকমটাই চেয়েছিল। একটা কথা কি জানো তো মেহেদি, উপরওয়ালা আমাদের ঠিক তাদের কাছ থেকে দূরে সরিয়ে নেন। আমাদের অনুপস্থিতিতে এমন কিছু বলেছিল যে কথাগুলো আমরা নয়, উপরওয়ালা ঠিক শুনতে পেয়েছিল। তাই আমাদের তাদের থেকে দূরে সরিয়ে নেন। কখনো কাউকে নিয়ে আশা করো না। এই দেখো না, আমাদের এই অফিসের চাকরির কথাই ধরো। 6 মাসের মতো এদিক ওদিকে দৌড়ে জুতোতলা ক্ষয় করে শেষে হাল ছেড়ে দিতে গিয়ে চাকরিটা জুটল। অথচ গত একটা বছরে 1000 বার চেষ্টা করেও হয়নি। ভাবছি কি করব, আব্বু আম্মুর চাপাচাপিতে হলেও বিয়েটা করতে হবে। মেয়েটা একটু পাগলি টাইপের, তাই আর কি ভাবছি যে ওর সাথে বিয়ে করলে হ্যাপি থাকতে পারবো কি না, সেটা নিয়েই দুশ্চিন্তায় আছি। বন্ধু হিসেবে আমাকে যেটুকু উপদেশ দিলে তার জন্য অসংখ্য ধন্যবাদ। তুমি যেমন সবসময় আমাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করো, তাই আমিও তোমাকে উপায় বলে দিলাম। আমাদের সবসময় সবটা ভেবেই চলতে হয়। আমার সিদ্ধান্ত থাকবে মেয়েটার সাথে একটু কথা বলে নিয়ে তারপর বিয়েটা করে নেন। ঠিক আছে, আমি চেষ্টা করব সবটা মেনে নেওয়ার আর মেয়েটার সাথে মানিয়ে নেওয়ার। কথা বলতে বলতেই ওরা শহরের একদম শেষ প্রান্তে পৌঁছে গেল। ফ্যাক্টরির অফিস রুমে এসে দেখলো কেউ এখনো উপস্থিতি হয়নি। ম্যাডাম সবার জন্য পিয়নকে কফি আর হালকা নাস্তার ব্যবস্থা করতে বলল। সবাই নাস্তা শেষ করে বসে পড়ল। অন্যদিকে ঈশান খেয়াল করছে ম্যানেজার কেমন যেন ম্যাডামের সাথে কথা বলার চেষ্টা করছে। এই বিষয়টি কয়েকদিন যাবৎ লক্ষ্য করেছে। লোকটা হয়তো ম্যাডামকে পছন্দ করে। ম্যাডামই বা কি করে বলবে ছেলেটাকে দূরে থাকতে? ওর স্বভাব ভালো নয়, কেমন যেন গায়ে পড়া স্বভাবের। যবে থেকে ম্যাডাম এসেছে তবে থেকে ছেলেটা যেন ওনার পিছনে পড়ে গেছে। কেমন করে যেন সবসময় তাকিয়ে থাকে। তাহলে কি ম্যাডামকে সত্যি ভালোবাসে? ওনার সাথে কিছু ম্যাডামের কথাগুলো ভাবলে ঈশানের বুকের ভিতরটা ধক করে উঠল। ওর যেটুকু অ্যাবিলিটি আছে তাতে বিয়ে করলে ম্যাডামের তেমন কিছু যে আসবে না, কিন্তু ঈশান মধ্যবিত্ত ফ্যামিলির একটা ছেলে, ওকে এইসব নিয়ে ভাবলে চলবে না। মেহেদি এবার ঈশানের কাঁধের উপর হাত রাখতেই ঈশান বুঝতে পারলো ওর প্রজেক্ট দেখানোর পালা। তাই যতটুকু পারলো সুন্দর করে সবার সামনে উপস্থাপন করলো। সবাই সব কিছু বোঝাতেই দুপুর পেরিয়ে বিকেলের পথে অবশেষে বাইরেরা ডিলটা কনফার্ম করলো। সবাই বেশ খুশি। এত খাটাখাটনি দিন শেষে তাহলে সফল হলো। ম্যাডাম সবার সাথে হাত মেলালো। তারপর ঈশানের সাথে ম্যাডামের সাথে হাত মেলাতেই ওর হাতটা বুকে রাখলে বুঝতে পারলো বুকের ভিতর ধকধক করছে। এবার ম্যাডাম সবাইকে উদ্দেশ্য করে বলতে শুরু করলো, আপনারা যেমন আমার কথাটা রেখেছেন, মন দিয়ে কাজ করেছেন,
তাই আপনাদের জন্য খুব বড় একটা সারপ্রাইজ আছে। ডিলটা কনফার্ম হয়ে গেছে, সেটা আপনাদের পরিশ্রমী। আপনারা সবাই যেভাবে কাজ করেন তাতে আপনাদের সবার এই ট্যুরটা পাওনাই ছিল। 7 দিনের মধ্যে একটা দিন তারিখ ঠিক করে আমরা কক্সবাজারের উদ্দেশ্যে বেরোবো 3 দিনের জন্য। এখন কে যাবেন কিংবা যাবেন না সেটা আপনাদের নিজ ব্যক্তিগত ব্যাপার। যাওয়ার আসা, থাকা, খাওয়া সবই কিন্তু আপনাদের অফিসের পক্ষ থেকে। শুধু সামান্য কিছু টাকা খরচ করলেই আপনারা সেখানে যেতে পারছেন আর প্রকৃতিটা উপভোগ করতে পারবেন। এখন বাদবাকিটা আপনাদের ইচ্ছে। সবাই হ্যাঁ বলে দিল। ঈশান কোনো কথাই বলল না। বাসায় ফেরার পথে ঈশান শুধু ম্যাডামের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। মেহেদি জিজ্ঞেস করলো ঈশান যাবে কিনা, কিন্তু ছেলেটা কোনো জবাব দিচ্ছিল না দেখে মেহেদি ওকে আবার একটা ধাক্কা দিয়ে বলতে লাগলো, হঠাৎ কোথায় হারিয়ে যাও বলো তো? নাকি ম্যাডামকে মন ভরে দেখতে ইচ্ছে করে? সত্যি করে বলো, না হলে খুব খারাপ হয়ে যাবে। আমাকে বারবার বারণ করে এখন নিজেই কিনা প্রেমে হাবুডুবু খাচ্ছে। আরে না, তেমন কিছু না। আমি ভাবছিলাম যাবো কিনা, এত দূরের পথ, আর তার ওপর ফ্যামিলি ছেড়ে গিয়ে কতগুলো টাকা খরচ করতে হবে, তাই ভাবছিলাম না গেলেই ভালো হবে। ছেলের কথা শোনো, না গেলে ম্যাডামের কাছাকাছি আসবে কি করে? রফিন সাহেবকে দেখেছেন তো, যে কি পরিমাণ ম্যাডামের প্রতি সবসময় ঝুঁকে থাকে। তাতে যে কোনো দিন ঝামেলা হয়ে যাবে। আর ম্যাডাম কি করে আমি বুঝি না। লোকটা ওনার কাছে আসার চেষ্টা করলে উনিও সুযোগ দিয়ে দেন। সেটা তো তোমার ক্ষেত্রেও হতে পারতো। ঠিক এতটাই কাছে আসতে পারতে আর এরকম কিছু হতে পারতো। ঈশান সাহেব, কিছু মেয়েরা আছে জন্মগত গাধাই তৈরি হয়। সবসময় সব কিছু বলে না দিলে তারা বুঝতে পারে না। তুমি একটু চেষ্টা করো, দেখো ম্যাডাম বুঝতে পারবে আর ঠিকই তোমাকে ভালোবাসার চেষ্টা করবে। আজকাল আপনার কি হয়েছে সত্যি করে বলেন তো? কী সব আজে বাজে কথা বলো? রাগের মাথাতে এসব বলছো, নাকি মিটিংটা এমন সুন্দরভাবে কমপ্লিট হয়েছে আর সেই খুশিতে কি তুমি পাগল হয়ে গেলে? উচিত কথা বলেছি তো, তাই এরকম একটা অপবাদ দিতে পারলে। আমি আর কখনো এইসব কথা তোমাকে বলবো না। তুমি আমাকে এরকম করে পাগল উপাধি দিবে আমি ভাবিনি। তবে নয়তো কি? একটা ছেলে ম্যাডামের গায়ের উপর টলে পড়ার চেষ্টা করলে আমি কেন বুঝিয়ে বলবো উনি আমার গার্লফ্রেন্ড নাকি বউ? ম্যাডাম সুযোগ দিয়েছে বলেই ছেলেটা সুযোগ পেয়ে বসেছে। দয়া করে এগুলো আর বলবে না। আমি কারো মায়ে পড়তে চাই না। মায়াটা কাটিয়ে উঠতে কতটা কষ্ট হয় সেটা তুমি আমার থেকে ভালো জানো। তাই জেনে শুনে আগুনে চাপ দিতে চাইছি না। ঝলসে যেতে হবে শেষে। সেদিন ওরা শহরের একটা বড় রেস্টুরেন্টে গিয়ে অফিসের পক্ষ থেকে খাওয়া দাওয়া করে তারপর বাসার উদ্দেশ্যে চলে গেল। ঈশান বাসায় এসে কলিং বেল দিলে বোন এসে দরজা খুলে দিল। ঈশান ওর মাথায় হাত বুলিয়ে দিলে হাতে একটা চকলেট ধরিয়ে দিয়ে বলতে লাগলো, আর যাই হোক, সবটা ভুলে গেলেও এটা কেন ভুলো না ভাইয়া? আমার মিষ্টি বোনটা এই চকলেটটা কত ভালোবাসে আমি জানি। আর এই সামান্য বিষয়টা যদি মনে রাখতে না পারি তাহলে বিয়ের পর যে আফসোস হবে। বোনটা এত কাছে ছিল, তাকে ভালোবাসতে পারিনি, তাকে একটু দেখাশোনাও করতে পারিনি। সব সময় বিয়ের কথা বলে মনটা খারাপ করে দিও না তো। আমি তোমাদের ছেড়ে কোথাও যাব না, আর বিয়ে করার কথা কখনো বলবে না। যদি বিয়ে করেও নেই তাহলে জামাইকে নিয়ে এখানেই থেকে যাব। পাগলি একটা। বিয়ে হয়ে গেলে মেয়েরা শ্বশুরবাড়ি ছেড়ে, বাড়ি ছেড়ে কখনো বাবার বাড়িতে পড়ে থাকে নাকি? হ্যাঁ, এগুলো করলে মানুষ খারাপ বলে বোন। ঈশান বোনটাকে দু হাতে জড়িয়ে ধরে বলতে লাগলো, তারপরও আমি তোমাদেরকে ছেড়ে কোথাও যাব না। আব্বু আম্মু আর তোমাকে ছাড়া আমি যে থাকতে পারি না সেটা তোমরা খুব ভালো করেই জানো। ঈশান ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে রুমে এসে ফ্রেশ হয়ে নিল। তারপর আব্বু আম্মুর রুমে গিয়ে দেখলো দুজনে কথা বলছে। ঈশান এসে ওদের সামনে বসতেই এবার আম্মু বলতে লাগলো, তুই এসেছিস বাবা? আমরা তোর কথাই বলছিলাম। আসলে তোর বাবা একটা কথা প্রায়ই বলছিল, তাই সেটা নিয়ে কথা বলার জন্য চেষ্টা করে, কিন্তু বলে উঠতে পারে না। ভাবছিলাম যে আজকে তোকে কথাগুলো বলা দরকার। আমাকে তোমরা কিছু বলবে সেজন্য পারমিশন নেওয়া লাগবে? আর এত আমতা আমতা করা লাগবে না। এসব বিষয় নিয়ে টেনশন না করে আমাকে বলো তো কি হয়েছে আর কি জন্য চিন্তায় পড়ে গেছো? তোমরা যে কথাটা আমাকে বলতে পারতেছো না নাকি বলতে চাইতেছো না? আসলে তোর বিয়ের কথা ভাবছিলাম, তাই আর কি। বোনের অনার্সটা শেষ হয়নি, অনার্স শেষ হতে দাও, তারপর না হয় বিয়ে নিয়ে ভাবা যাবে। সবে মাত্র সেকেন্ড ইয়ারে, আর 2টা বছর দেরি করি, ততদিন বোনটা ম্যাচিউর হয়ে যাবে। এই সময় বিয়েটা দিয়ে লাভ নেই, একটু ওয়েট করো না। আর এর মাঝে ভালো কোনো ছেলে পেলে না হয় বিয়ের কথাটা পাকাপোক্ত করে রাখা যাবে।
খোঁজখবর নেওয়ার একটা ব্যাপার স্যাপার আছে। একমাত্র বোন বলে কথা, এভাবে যার যার হাতে তো তুলে দিতে পারি না। আচ্ছা আম্মু, কখনো জিজ্ঞেস করে দেখেছো তোমার মেয়ের কাউকে পছন্দ আছে কিনা, কারোর সাথে রিলেশনে আছে কিনা? পরবর্তীতে কিন্তু বিয়ে ঠিক হলে আবার এটা নিয়ে ঝামেলা হবে। বিয়ে ঠিক হওয়ার পরে গিয়ে বারণ করে দেয়, তাহলে কিন্তু পুরো পরিবারকে এসব পোহাতে হবে। জোরাজুরি করার মতো এত শক্তি মানসিকতা আমার নেই। নিজের মতো করে সবটা বলে যাচ্ছিস, একটাবার তো বোঝার চেষ্টা করো। তুই যেটা ভাবছিস তেমন কিছু না। আমরা তোর বিয়ের কথাগুলো বলেছিলাম, তোর বয়সটা তো কম হচ্ছে না। বোনের বিয়ে না হয় 5 বছর পর দিলেও চলবে, কিন্তু জব করছিস, ভালো একটা অবস্থানে আছিস, ঘরে বউ আর নাতি নাতনির মুখটা দেখি। আমাদের কি ইচ্ছা করে না ছেলের বউয়ের মুখ দেখব, কিন্তু সাহস হয়ে ওঠে না তোকে বলার। চাকরিটা পেয়েছিস, 1 বছর হয়ে গেল, চাকরি ছিল না দেখে বলতে পারিনি, কিন্তু এখন তো বলার মতো পরিস্থিতি আছে, তাই আর কি না বলে থাকতে পারলাম না। আম্মু, এখন এগুলা বলার কি দরকার আছে? আমি তো ভেবেছি যে বোনের বিয়েটা দেব, তারপর না হয় দেখে শুনে গরিব ঘরের একটা মেয়েকে বিয়ে করে আনবো, যে তোমাদের সম্মান করতে পারবে। টাকা না থাকুক, রূপ না থাকুক, এই ঘরে এসে নিজের করে নিতে পারবে, তাই আর কি। বোনের বিয়ে দেওয়ায় সময় অনেক পাবে। বউ আসলে কি বোনকে বিয়ে দেওয়া যাবে না, নাকি কি বোন পর যাবে? এমন একটা মেয়েকে দেখে শুনে আনবো যে ভালো রাখবে তোমাকে। এগুলো না বলে একটু বিয়ের জন্য প্রস্তুতি নিলেও তো পারো। ঠিক আছে, আমি ভেবে দেখব, কিন্তু এখনই এসব বিষয় নিয়ে চাপাচাপি করো না। মাত্র মেন্টালি নিজেকে প্রস্তুত করছি, সবটা ঠিক করে নেওয়ার চেষ্টা করছি। এর মাঝেই বিয়ে নামক ঝামেলায় পড়ে গেলে তারপর আর কিছুতেই মনোযোগ দিতে পারবো না। আর হ্যাঁ, একটা কথা শোনো, আমি সপ্তাহখানেকের মধ্যে কক্সবাজার দিকে যেতে পারি। আসলে অফিস থেকে আজকে যে মিটিংটা হয়েছে সেটা ভালোই ভালোই কনফার্ম হওয়ার কারণে অফিস থেকেই যাওয়া আসা থাকা খাওয়ার খরচ সব দিচ্ছে। বলেছিলাম আমি যাব না, কিন্তু কয়েকজন কলিগ এমন করে ধরলো যে না করতে পারলাম না। 3 দিনের ব্যাপার, আমি চলে আসবো ঠিক। আর তোমরা টেনশন করো না, যদি বেশি ঝামেলা হয় তাহলে আমাকে বলো, আমি ক্যান্সেল করে দিই। সে কি কথা, এত সুন্দর একটা সুযোগ, আর তার ওপর সব সময় সব জায়গায় যাওয়া হয় না। কাজের কারণে সব সময় ব্যস্ত থাকো। সুযোগ পেয়েছো 3টা দিনের জন্য, তাহলে না হয় যাও। আব্বু আম্মুর সাথে কথা বলে ঈশান রুমে আসলো, এসে ফ্রেশ হয়ে বসে রইল, তারপর খাওয়া দাওয়া করে ঘুম দিল। এমন করে একটা সপ্তাহ কেটে গেল। একটা সপ্তাহ পরেই অফিস থেকে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। ঈশান আর অমত করল না। ঈশান খেয়াল করেছে রাফিন অর্থাৎ ম্যানেজার সাহেব ম্যাডামের গায়ে ঢলে পড়ে কথা বলছে। ম্যাডাম বিষয়টা স্বাভাবিকভাবেই নেয়, সেটা দেখে ঈশান অবাক হয়। এরই মাঝে মেহেদি ঈশানকে একটা গুঁতা মারল। এই ছেলেটার বাজে স্বভাব, গোতাগুতি আর খোঁজাখুঁজি না করলে হয় না। ঈশান রাগি চোখে ছেলেটার দিকে তাকাতেই ছেলেটার ডেভিল একটা হাসি দিয়ে বলতে লাগলো, ঘটনা কি বলো তো, ম্যাডামকে কয়েকদিন যাবৎ দেখছি এই ছেলেটার সাথে একদম উঠে পড়ে লেগেছে। প্রেম ভালোবাসার মধ্যে জড়িয়ে গেল নাকি দুজনে, নাকি দুজনেরই খুব সখ্যতা তৈরি হয়েছে? এমন করে কথা বলে আর ম্যাডাম কিনা একটু বকাঝকা করে, না হলে পরে দেখেন। আমার মনে হয় দুজনের মাঝে কোনো সম্পর্ক আছে, কিংবা পছন্দ করে দুজন দুজনকে, তাই এমন করে কথা বলে। দুজন দুজনকে পছন্দ করে ভালোবাসে, তাহলে আমাদের সমস্যা কোথায় বলো? মেহেদি বড় বড় চোখে ঈশানের দিকে তাকিয়ে রইল। তখন ঈশান বলতে লাগলো, এমন করে তাকাচ্ছ কেন? আমাকে কখনো দেখোনি নাকি? আশ্চর্য বিষয়, ওনার এরকম করে ঢলাঢলি করছে, এরকম কথা বলার চেষ্টা করছে, গায়ে হাত দিয়ে, তাহলে তাতে কোনো সমস্যা নেই তোমার? তারা কথা বলতে পারলে, তাদের কমফোর্ট ফিল হলে আমার সমস্যা কি? আমি সমস্যা করি লাভ কি? আমি কিছু বললেই তারা শুনবে নাকি? আমি বলে তাদের কাছে ভালো হতে পারবো? এগুলো বাদ দাও, ট্যুরটা অনেক দূরের, তাই আমি একটু ঘুমাচ্ছি। সকালবেলা পৌঁছে গেলে আমাকে একটু ডেকে দিও। ঈশান কথাগুলো বলেই চোখ জোড়া বন্ধ করে নিয়ে সিটে হেলান দিল। মেহেদি স্পষ্ট বুঝতে পারছে ঈশানের এগুলো ভালো না লাগলেও কিছুই করতে পারছে না। পরদিন সকালে এসে পৌঁছতেই ঈশানের ঘুম ভাঙল। ভোরের দিকে পৌঁছলো। তারপর বড়সড় একটা রিসর্টে এসে পরপর কয়েকটা রুম নেওয়া হলো। ম্যাডামের রুম,
তারপর অদ্ভুতভাবে ঈশানের রুমটা পড়ল। তার উল্টো পাশে রাফিন সাহেবের রুম পড়েছে। এমন কিছুর জন্য ঈশান প্রস্তুত ছিল না। ঈশান রুমে এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়ল। মেহেদি এসে ধাপ করে একদম বিছানায় হাত পা ছড়িয়ে দিয়ে শুয়ে পড়ল। ঈশান ফ্রেশ হয়ে আসলো আর এসে দেখলো ছেলেটা ঘুমিয়ে পড়েছে। ঈশান কোনো কথা না বলে শুয়ে পড়ল। দুপুরের দিকে সবার ঘুম ভাঙতেই খাবারের জন্য ম্যাডাম সবাইকে ডেকে নিল। সবাই রিসোর্টের বাহিরে এসে একটা হোটেল থেকে বেশ খাওয়া দাওয়া করে নিল। ঈশান খেয়াল করছে ম্যাডাম আর রাফিন সাহেব সামনাসামনি বসেছে আর কথা বলছে। ম্যাডামের সাথে হিয়ার্কি ছলে ছেলেটাকে বেশি হাসাহাসি করে কথা বলতে দেখা যায়। ঈশান মাথা নিচু করে খেয়ে নিল। তারপর মেহেদির সাথে একটু হাঁটাহাঁটি করলো। রাস্তার ধার ধরে দুজনেই হাঁটছে। হিমেল হাওয়া বইছে। আবহাওয়াটা বেশ মেঘলা। দেখে বোঝা যাচ্ছে যে কোনো সময় বৃষ্টি আরম্ভ করবে। পকেটে দুহাত রেখে হাঁটছে আর কিছু একটা ভাবছে। তখন মেহেদি বলতে আরম্ভ করলো, ম্যাডামকে তোমার একটাবার বলা উচিত ছিল তুমি ম্যাডামকে ঠিক কতটুকু পছন্দ করো কিংবা ভালোবাসো। তুমি ভাই দেখতেই পাচ্ছ রাফিন সাহেবের সাথে ম্যাডামের ঠিক কতটুকু সখ্যতা। এরপরেও কি তোমার মনে হয় না যে ওনার সাথে ম্যাডামের কিছু চলছে কিংবা রাফিন সাহেব ওনাকে পছন্দ করে? ছেড়ে দাও না এসব বিষয়। দেখো, এসব বিষয় নিয়ে আমরা কিছু বলতে গেলে আমাদের শেষে বাজে পরিস্থিতির মুখে পড়তে হবে। চাকরিটাও হারাতে হতে পারে। খামোখাই ঝামেলার মধ্যে জড়ানোর কি দরকার? ওনারা চাইছে নিজের মতো থাকতে, তাহলে থাকতে দিই না। আর রাফিন সাহেবকে তো তুমি জানোই, উনি কোন লেভেলের হারামি। যদি এসব বলতে যাও কিংবা কিছু করতে যাও তাহলে দেখা যাবে ম্যানেজার সাহেব জানতে পেরে উল্টা আমাদের নামে উল্টাপাল্টা কিছু বলবে। তারপর ম্যানেজারকে তাতেই তুলবে। মনে নেই সজীব সাহেবের কথা? উনি একটু কমপ্লেন করাতেই কিনা শেষে এমন একটা মিথ্যা অপবাদ দিয়ে ওনাকে অফিস থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিল। এসবের মধ্যে জড়ানো খুব বেশি দরকার নেই। তাই আমি চাইছি না এরকম কিছু হয়ে যাক। ছেলেটা চুপচাপ রইল। ওরা ঘন্টাখানি হাঁটাহাঁটি করে তারপর আবারও রিসর্টে ফিরে আসলো। সন্ধ্যায় বিচে হাঁটতে বেরোবে কিনা তা নিয়ে ভাবছে। ম্যাডাম অবশ্য বলেই দিয়েছে সন্ধ্যায় হাঁটতে বেরোবে। বিকেল হতেই সবাই রিসর্টের বাহিরে আসলো। দেখলো ম্যাডাম রাফিন সাহেবের সাথে গিয়ে দাঁড়িয়ে আছে। এই ছেলেটার সমস্যা কি ঈশান সেটাই বুঝতে পারে না। বুকের ভিতর তোলপাড় চলছে। যাকে পছন্দ করে, যাকে ভালোবাসে, তার সাথে অন্য একজন পুরুষের সখ্যতা। একটাবারের জন্য ওদের সাথে আলাদা কোনো কথা বলল না। রাফিন সাহেবের সাথে যে এত কিসের কথা সেটাই বুঝতে পারে না। সবাই বিচের ধারে চলে আসলো। পরন্ত বিকেল, সূর্য ডুবছে, এরকম একটা অবস্থা। লাল আভা ছড়িয়ে পড়েছে সমুদ্রের বুকে। সমুদ্রের এত বড় বিশালতার সামনেই ঈশান দাঁড়িয়ে ছোট্ট ক্ষুদ্র একটা প্রাণীর মতো হাহাকার করছে। বুকটা বারবার বলতে ইচ্ছে করছে যাকে ভালোবাসলো তাকে বলতেও পারলো না। আর যাকে এত কাছে থেকে চাইলো তাকে পাওয়ার মতো কোনো সাধ্য নেই। আর সেটা থাকলেও উপায় নেই। কথাগুলো ভেবেই দীর্ঘশ্বাস ফেলল। পাশে দাঁড়িয়ে আছে মেহেদি। কি যে ভাবছে কে জানে। তো ঈশান সাহেব কি চিন্তা করলেন কবে বিয়েটা করবেন না নাকি? এরকম কথা বলছো কেন? এতদিন ম্যাডামকে নিয়ে পড়েছিলে, এখন আবার বিয়ে করার কথা বলছো যে? যেটা হবার নয় সেটা নিয়ে আর বলে কি লাভ? তার উপর তুমি না বারণ করলে, তাই আর কি বলতে চাইছি না। আজ না হয়তো কাল কারোর সাথে জীবনটা জড়ানোরই আছে। বাসা থেকে বেরোনোর আগে আব্বু আম্মু বলেছিল বিয়ের কথা। ভেবেছিলাম বোনের বিয়েটা দিয়ে তারপর বিয়েটা করব। কিন্তু যেমন করে ধরেছে তাতে বেশি দিন ঝুলিয়ে রাখতে পারবো না। ভাবছি বছর খানেকের মধ্যেই বিয়েটা করে নিতে। এই বছর খানেক সময়টা আমি নিয়েছি একটু গুছিয়ে নিই নিজেকে। আমাদের মতো ফ্যামিলিতে থাকার মতো মেয়ে পাওয়াটা কি এত সহজ বলো? তাই সবটা গুছিয়ে ওঠার জন্য একটু সময় নিয়েছি। কোনো ভালো মেয়েটে থাকলে বলো যে আমাদের সাথে মানিয়ে গুছিয়ে নিতে পারবে। আর এসব নিয়ে ঝামেলাও করেন না। সেটাই। তো তুমি কি ভাবলে সেটা তো বলো। এখনই সিদ্ধান্ত নেওয়ার সঠিক সময়। আব্বু আম্মু আমাকে যেমন বলেছিল বয়স হয়ে গেছে, তেমনি তোমারও বয়স হচ্ছে। আব্বু আম্মু একা থাকে, তোমার তো কোনো বোনও নেই যে একটু দেখাশোনা করবে। তাই বিয়েটা করে নিলে ভালো হয়। বলতে বলতে সন্ধ্যা থেকে রাত নেমে আসলো। তারপরেও হাঁটাহাঁটি শেষ হচ্ছে না। অনেক দূর চলে এসেছিল কিনা মনে হতে আরম্ভ করলো যে এই দিকটায় থাকা ঠিক হবে না। কক্সবাজারে এখন অনেকেই দেখা যায় ছিনতাইকারী কিংবা
হাইজাকারদের মুখে পড়ে পর্যটকরা পড়ে, তাই ঈশান বলতে লাগলো। ম্যাডাম, আমাদের এখান থেকে আর বেশি দূর যাওয়াটা ঠিক হবে না। আমি শুনেছি এই এলাকাটা বেশ ভালো নয়। কিছুদিন আগে সামনে একটা ছিনতাই হয়েছে। এখানে থাকা ঠিক হবে না। যেহেতু সন্ধ্যা নেমে গেছে, রাত হয়ে গেছে, তাই এখানে থাকাটা বেটার মনে করছি না। এখন বাকিটা আপনাদের ইচ্ছা। এবার ম্যাডাম কিছু একটা বুঝে সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগলো। এখন সবাই রিসোর্টে চলুন, কাল আবার বেরোনো যাবে। ঈশান সাহেব ঠিকই বলেছেন, দিনকাল যা পড়েছে তাতে এখন বাইরে থাকাটা ঠিক না। এখন ফিরে যাই, 2 দিন কিন্তু আছি, তারপর না হয় সবটা ঠিকঠাক মতো দেখা যাবে। খুশির এই কথাটাতে যেন রাফিন সাহেব খুশি হতে পারল না। লোকটা রাগি চোখে তাকালে, এবার ম্যাডাম হাঁটতে শুরু করলেই তখন রাফিন সাহেব সামনাসামনি এসে দাঁড়ালো। মেহেদি আর ঈশান ওনার পাশ কাটিয়ে যেতে নেবে, তখন ম্যানেজার সাহেব বলতে লাগলো। বেশি বোঝেন সব সময়, সব বিষয়ে এত নাক গলাতে কে বলেছে আপনাকে? ঈশান অবাক হয়ে গেল, আর কিছু বলতে গিয়েও বলতে পারল না। তার আগেই মেহেদি ওর হাত ধরে থামিয়ে দিল। সেখান থেকে চলে গেল একটা ফাঁকা জায়গায়। দুজনেই দাঁড়িয়ে আছে বেশ পাবলিক প্লেসে। এদিকটায় বসে রাফিন সাহেব কফি খাচ্ছিল, এরই মাঝে ম্যাডামের কথা বলছিল, যেটা পাশের একটা টেবিল থেকে লুকিয়ে সব শোনার পর ও বুঝতে পারল যে ঈশান ম্যাডামকে পছন্দ করত। ঈশানের কাছে খারাপ কিছু একটা বানানোর জন্য এবার ছেলেটা যে এত বাজে একটা প্ল্যান ভাববে সেটা কখনো কল্পনাও করেনি। এই ট্যুরে আসাটা যেন ঈশানের জীবনের সবচেয়ে বড় ভুল ছিল, কারণ সেদিন রাতে ওরা একটা ছোটোখাটো পার্টির আয়োজন করলো। তো বারবিকিউ পার্টি রিসর্টে সুইমিং পুলের ধারে আয়োজন করা হয়েছে। সুইমিং পুলের ধারে এই বিষয়টা নিয়ে সমাগম চলছে। 8-10 জনের একটা টিম কিনা বসে আছে, তার মধ্যেই একমাত্র মেয়ে। ঈশান ম্যাডামের দিকে তাকিয়ে আছে। এরই মাঝে একটা ছেলে ওর সামনে ড্রিঙ্কস দিতেই ম্যাডাম জুসটা খেলো, কিন্তু ড্রিঙ্কস নিল না। এর মাঝেই রাফিন সাহেব কিছু একটা ভাবছে, সেটা আল্লাহ মাহবুদই জানে। বারবিকিউ পার্টিটা শেষ হতে প্রায় রাত 11টা বেজে গেল। ওরা যে যার মতো রুমে চলে আসলো। রুমে এসে শুয়ে আছে। এর মাঝখানেই মেহেদির সাথে কারো যেন কথা বলতে আরম্ভ করলো। ঈশানের বড্ড বেশি বিরক্ত লাগছিল, তাই রুম থেকে একটু বেরোলো। তারপর কি হয়েছে জানে না, কিন্তু তারপর যখন জ্ঞান ফিরল, হঠাৎ ঘুম ভাঙলো, তখন নিজেকে আবিষ্কার করলো এমন একটা রুমে যেটা কখনো কল্পনাও করতে পারেনি। একই জায়গায় আর একই অবস্থাতে এমন কিছু দেখে এবার ঈশান হকচকিয়ে গেল, কারণ এটা ওর রুম না। ছেলেটা আশেপাশে তাকিয়ে যেটা দেখলো সেটার জন্য প্রস্তুত ছিল না, কারণ যে রুমে শুয়েছিল সেটা ম্যাডাম, অর্থাৎ ওর বসের রুম। ও এখানে এলো কি করে সেটাই বুঝতে পারলো না। পাশ থেকে কেউ একজন শুয়ে আছে এমন কিছু দেখে ঈশান এবার পাশে তাকাতেই খেয়াল করলো ম্যাডাম শুয়ে আছে। ওনার শাড়িটা এলোমেলো, অগোছালো। এমন কিছু দেখে ঈশান আঁতকে উঠল। বেড থেকে নেমে যেতে গেলেই এবার ম্যানেজার অর্থাৎ রাফিন সাহেব রুমের মধ্যে ঢুকলো, কারণ রুমে আর অন্য সবাই দাঁড়িয়ে আছে। এমন কিছু দেখে ঈশান ভয় পেয়ে গেল। ছেলেটা হকচকিয়ে যেতেই এবার রাফিন সাহেব এসে দাঁড়িয়ে বলতে লাগলো। মেহেদি সাহেব, এই ছিল আপনার ফ্রেন্ডের এরকম চিন্তাভাবনা, আর আপনি কিনা এত নিম্ন মন মানসিকতা নিয়ে চলাফেরা করেন। বসের সাথে এরকম একটা কাজ করতে আপনার বিবেকে বাঁধলো না? বস কিনা আপনাকে চাকরি দিয়ে অফিসের জায়গা করে দিয়েছিল, আর আপনি কিনা তার মেয়ের সাথে এরকম সি আমার ভাবতেও লজ্জা লাগছে। শেষে কিনা কলিগ হয়ে ম্যাডামের দিকে হাত বাড়ালেন। ঈশান সবার মুখের দিকে তাকালে সবাই কেমন যেন অদ্ভুতভাবে তাকিয়ে আছে, তাই ঈশান বিষয়টার জন্য উত্তেজিত হয়ে বলতে লাগলো। না না, আপনারা আমাকে ভুল ভাবছেন। আমি এরকম কিছু করিনি। বিশ্বাস করুন, রাতে যে কি থেকে কি হয়েছে আমি নিজেও জানি না। মাথাটা কেমন চক্কর দিয়ে উঠলো। এখন দেখছি আমি এই রুমে। আমি এখানে আসলাম কি করে সেটা নিজেও বুঝতে পারছি না। আমি তো রুমে ছিলাম। আমি রুম থেকে একটু বেরিয়েছিলাম, তখনই দেখলেন ম্যাডাম একা রুমে, আর
সেই সুযোগটাই নিলেন, তাই তো? লজ্জা করলো না এমনটা করতে? এমন ভালো একটা কোম্পানিতে জব করার সুযোগ ওনার বাবা আপনাকে করে দিল, খেয়ে পড়ে বাঁচতে পারছেন, আর শেষে কিনা এমন কাণ্ড ঘটালেন। এখন যদি ম্যাডাম সব জেগে থাকতো তাহলে আপনাকে খুন করে ফেলতো। আপনার সাহস হলো কি করে এরকম একটা কাণ্ড ঘটানোর? এখন ম্যাডাম কারোর সামনে মুখ দেখাবে কি করে? ওনার এত বড় সর্বনাশ করলেন, এর জন্য তো আপনার কঠিন শাস্তি হওয়া দরকার। বিশ্বাস করুন, আমি এমন কিছু করিনি। আপনাদের ভুল হচ্ছে। আমি তো এরকম ছেলেই না। আমি ম্যাডামকে নিয়ে এরকম কিছু ভাবেও না। আপনারা আমাকে একটাবার বোঝার চেষ্টা করেন, বিশ্বাস করেন আমি এরকম কিছু করিনি। কোথা থেকে কি হয়ে গেল আমি জানি না। আমি তো এই রুমে আসার চেষ্টাও করিনি, তাহলে এরকম কিছু হবে? আচ্ছা ঠিক আছে, আপনার যদি বিশ্বাস না হয় তাহলে ম্যাডামকে একটাবার জাগিয়ে তুলুন। দেখুন ম্যাডাম ঠিকই বলবে আমাদের মাঝে কিছুই হয়নি। একই রুমে সারা রাত কাটিয়ে আর ম্যাডামের এই এলোমেলো অবস্থা দেখে এবং তারা আপনাকে বিশ্বাস করব? আপনার কি করে মনে হচ্ছে যে আপনি এরকম একটা কাজ করেননি? এখন ভালো সাজার চেষ্টা করছেন? ভেবেছিলেন রাতের অন্ধকারে মেয়েটাকে ভুলভাল কিছু একটা খাইয়ে সর্বনাশ করে তারপর সকালের আগেই চলে যাবেন। কিন্তু হ্যাঁ, শিবন সাহেব আপনাকে দেখেছিল, না হলে তো ম্যাডামের এত বড় একটা সর্বনাশ করার পরও অপরাধীকে আমরা খুঁজে পেতাম না। এত বড় একটা অন্যায়ের জন্য আপনাকে কী শাস্তি দেওয়া যায় আপনি নিজেই বলুন। তাদের খেয়ে পড়ে বেঁচে আছেন, তাদের কাছে নাকি এরকম একটা নেমক হারামি করলেন? বিশ্বাস করো, আমি এমন কিছু করিনি। আমি তো ভাবতেও পারছি না যে এরকম কিছু হয়েছে। একটা বিশ্বাস করো না, আমি সত্যি এরকম কিছু করিনি। বিশ্বাস করবো তোকে? তো সাহস হলো কি করে এরকম একটা কাণ্ড ঘটানোর? সবচেয়ে বড় কথা হলো তুই কি করে পারলি ম্যাডামের দিকে হাত বাড়াতে? তোকে আজকে খুন করে ফেলবো। এই কেউ পুলিশকে খবর দাও, দুশ্চরিত্রটার বিচার হবে ইচ্ছা মতো আরাম ধলাই করতে হবে, যেন কোনো মেয়ের দিকে বাজে নজরে তাকাতে না পারে। ঈশান হতবম্ব নিস্তব্ধ হয়ে গেছে। মেহেদির সামনে এসে বিষয়টা বললেও ছেলেটা চুপ করে রইল। ম্যাডাম ঘুমিয়ে আছে, না জানি ঘুম থেকে জেগে উঠলে ওকে কী শাস্তি দিবে কিংবা কিভাবে ঠিক সিন ক্রিয়েট করবে, ঈশান সেটাই ভাবছিল। এর মাঝেই রাফিন সাহেব ঈশানকে আঘাত করলো। ঈশান চুপ করে রইল, চুপচাপ দাঁড়িয়ে মার খেলো কিছুক্ষণ। তারপর শার্টের কলার ধরে টানতে টানতে নিয়ে যাবে, তখনই ম্যাডামের জ্ঞান ফিরল। ঘুমটা ভাঙতেই ম্যাডাম উঠে বসলো। রুমের মধ্যে এত লোকজন দেখে বিষয়টা জিজ্ঞেস করতেই সবটা বলল। সব শোনার পর ম্যাডাম যেন হতবাক হয়ে গেল। মেয়েটা ওনার সামনে গিয়ে বলতে আরম্ভ করে, ম্যাডাম আমি এমন কিছু করিনি। আমি তো আপনার দিকে চোখ তুলে তাকানোর মতো সাহসিকতাও কখনো দেখাইনি। আমি যদি বাজে হতাম তাহলে আগেও তো সুযোগ পেয়েছি আপনার সাথে এরকম কিছু করার, তাহলে তখনই করতাম। বিশ্বাস করেন আমি সত্যিই কিছু করতে পারি না। আমি আপনাকে সম্মান করি, সিনিয়র, তাই আপনাকে আমার সম্মানটা আসে। আমি কখনো আপনাকে নিয়ে এসব ভাবিনি। লম্পট ছেলে কোথাকার! আমি ভাবতেও পারিনি যে তুমি এরকম একটা কাজ করবে। এত বড় একটা সুযোগ নিলে আমার। আমি তো ভাবতেও পারছি না যে তুমি এরকম কিছু করেছো আমার সাথে। ঈশান নিস্তব্ধ হয়ে গেল। শেষে ম্যাডাম ওকে ভুল বুঝলো। এবার রাফিন ছেলেটা এসে আবারও কয়েকটা আঘাত করে। তারপর ঈশানকে টানতে টানতে সেখান থেকে নিয়ে গেল। সবাই অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল। রাফিন ঈশানকে রিসর্ট থেকে ধাক্কা দিয়ে বের করে দিল। ঈশান রাস্তা দিয়ে হাঁটতে লাগলো। আনমনে না দেখেই শুধু চোখের পানি ফেললো আর কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল রাস্তায়। শেষে কিনা এরকম একটা পরিস্থিতিতে ওকে পড়তে হবে কল্পনাও করতে পারেনি। মেহেদি রুম থেকে বেরিয়ে গেল। আস্তে আস্তে সবাই রুম থেকে বেরিয়ে যেতেই এবার রাফিন সাহেব ম্যাডামকে কিছুটা স্বাভাবিক করার চেষ্টা করলো। তারপর যখন মেহেদি ম্যাডামের রুমে আসছিল তখনই শুনতে পেল রাফিন সাহেবের রুম থেকে হাসাহাসি শব্দ আসছে। ছেলেটা যা শুনতে পেল তা শোনার পর যেন পায়ের নিচ থেকে মাটি সরে গেল, কারণ রাফিন সাহেবের কথাগুলো এরকম ছিল। বেবি, তোমার দেওয়া প্ল্যানটা কাজ করেছে জানো। তোমাকে যদি গত 2 দিন আগে বিষয়টা না বলতাম তাহলে হয়তো তুমি আমাকে প্ল্যানটাও বলে দিতে না। আমি এভাবে ছেলেটাকে ফাঁসাতে পারতাম না। খুশি লাগছে না? এই গাধা মেয়েটাকে বিয়ে করতে পারলে ওর বাবার সব সম্পত্তি আমাদের, আর সব কিছু হাতিয়েই নিয়ে না হয় বাইরে কোথাও একটা চলে যাব। জান, তুমি বিয়ের জন্য প্রস্তুত হও, খুব শীঘ্রই আমরা এক হব। মেহেদি যেন আকাশ থেকে পড়ল, কিছু বলতেও পারলো না। বিষয়টা ক্যামেরায় ধারণ করে রাখলো। এবার ম্যাডামকে দেখাবে বলে আসতে এর মাঝে রাফিন সাহেব আসলো। কোনো ঝামেলা করতে
ওদের দুদিন থাকার কথা থাকলেও আর থাকলো না। সেদিন রাতেই রওনা দিল। ম্যাডাম বাসায় আসলো, তেনার অফিসে যাননি। কান্নাকাটি আর সব কিছু থেকে ম্যাডামের বাবা অর্থাৎ অফিসের বস জানতে পারলেও রাগী ওনার মাথাটা ফেটে যাচ্ছে। উনি ঈশানের নামে তৎক্ষণাৎ থানায় ডায়েরি করার চেষ্টা করলে তখন খুশি অর্থাৎ ম্যাডাম বলতে আরম্ভ করলো, আব্বু, আমি নিজে গিয়ে ওকে জিজ্ঞেস করতে চাই আমি ওর কি এমন ক্ষতি করেছিলাম যার জন্য ও এরকম একটা কাজ করলো। পুলিশ নিয়ে ওর বাসায় যাব, তারপর ওর তো অবস্থা খারাপ করেই ছাড়বো। ও কি করে আমার সাথে এরকম একটা চিট করতে পারলো আমি সেটা দেখে নেব। সব কিছুই যেন এলোমেলো অগোছালো হয়ে গেছে। ঈশান কখনো কল্পনাও করতে পারেনি জীবনে এরকম একটা দিন আসবে, কিংবা এরকম একটা পরিস্থিতির মুখে পড়তে হবে। এরকম একটা পরিস্থিতির কারণে যে ঈশানকে অফিস থেকে বের করে দিবে ও সেটা জানতো, কিন্তু ঈশান 7টা দিন যাবৎ অফিসে আসেনি, আর মেহেদিও খোঁজ নেয়নি। কিছু একটা ভাবছে। অন্যদিকে ঈশানের কি পরিস্থিতি, কেমন আছে, কি করছে জানে না। আজকের প্ল্যানটা শোনার পর মেহেদি আর চুপ করে থাকতে পারল না, কারণ রাফিন সাহেবের প্ল্যানগুলো ছিল। ভাবতেই পারিনি যে এই ঘটনার পর ম্যাডাম নিজেকে ঘরবন্দি করে ফেলবে। আমি ভেবেছিলাম ঈশানকে শাস্তি দিবে আর আমিও সুযোগের বসের কাছাকাছি আসার চেষ্টা করব, কিন্তু বজ্জাত লোকটা তো উল্টো চিন্তা করছে। মেয়েটার বিয়ে অন্য কোথাও দেয়ার। ভেবেছিলাম আমি প্রস্তাব রাখবো, উনি বলবেন এরকম কিছু হওয়ার পর ওনার মেয়েকে কে বিয়ে করবে, আর আমিও সেই সুযোগটাই নিব। কিন্তু তেমন কিছুই হলো না। লোকটাকে পথ থেকে সরাতে হবে। ঠিক করে নিয়েছি, ওনাকে যতদিন না সরাতে পারছে এই সম্পত্তির মালিক আমি হতে পারবো না। যে করেই হোক ওনাকে বিদায় করতে হবে, তারপর না হয় বাকিটা ভাবা যাবে। মেহেদি এরকম কিছু শুনে আর এক মুহূর্ত সেখানে দেরি করলো না। অফিসের বসের নাম্বারে কয়েকবার কল করেও নাকি বাসা থেকে বেরোতে বারণ করলেন। বারবার বলতেই লোকটা জিজ্ঞেস করলে তখন মেহেদি বলতে লাগলো, বস, আপনি অন্তত আমার এই কথাটা রাখুন। আমি প্রমাণ সহকারে দেখাবো আপনাকে কেন বেরোতে বারণ করছি। আপনি অন্তত আর যাই হোক এরকম কিছু করবেন না যার জন্য আপনাকে বিপদে পড়তে হয়। আমি এক্ষুনি আপনার বাসায় আসছি, আমার কথাগুলো শুনবেন, তারপর না হয় আপনি বিচার করবেন আমি ভুল কিছু বলছি কিনা। অন্তত আর যাই হোক এই মুহূর্তে আপনি বাসা থেকে বের হবেন না, তাহলে আপনার অনেক বড় বিপদ হয়ে যাবে। এবার মেহেদি আধা ঘন্টার মধ্যেই বসের পাশে আসলো, তারপর ডাইনিংয়ে অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণ বাদে মেহেদি ম্যাডামের কথা জিজ্ঞেস করলে জোর করে ম্যাডামকে সেখানে আনা হলো। ম্যাডাম মাথা নিচু করে আছে। এবার মেহেদিকে বিষয়টা জিজ্ঞেস করা হলো কী জন্য এখানে রেখেছে। মেহেদি সব কিছু খুলে বলল। চুপ করে রইল, কিন্তু কিছু বিশ্বাস করতে পারছিল না। এবার মেহেদি একে একে সব প্রমাণগুলো সামনে দিতে লাগলো, কারণ সেদিন রিসর্টে কি হয়েছিল সেটার কথাগুলো বলছিল। যে প্ল্যানগুলো করেছিল সবটা ম্যাডামের সামনে তুলে ধরলো। অবশেষে খুশি যেন অবাকের চরম মাত্রায় পৌঁছে গেল। ম্যাডাম চুপ করে আছে দেখে এবার বস বলতে লাগলো, কিন্তু দিন শেষে আমার মেয়ের একটা ক্ষতি হয়ে গেল। এর জন্য আমি কি করতে পারি বুঝতে পারছি না। এরকম একটা কাজ করবে আমি সেটা ভাবতেও পারিনি। দোষটা এখানে ঈশান সাহেবের ছিল না। ওনার ড্রিঙ্কসের যে বাজে কিছু মিশিয়ে দেওয়া হয়েছিল আর ম্যাডামকে ঠিক তেমন করে অজ্ঞান করে ফেলা হয়েছিল। আপনাদের মাঝে তেমন কিছু হয়েছে, কারণ এটার প্রমাণও আমার কাছে আছে। আমি সেদিনই ছিলাম যে ঈশান সাহেব এরকম কিছু করতে পারেন না, ওনার পক্ষে সম্ভব না এরকম কিছু করা। কোথাও একটা ভুল হয়েছে ভেবে আমি সব কিছু বোঝার চেষ্টা করলাম। তারপর রাফিন সাহেবের কথাতে আর ওই হোটেলে একটা ছেলেকে ধরতেই কয়েকটা লাগাতেই সবটা বলল। এইখানে তারও প্রমাণ আছে, আমি প্রমাণ ছাড়া কিছু বলছি না। আমি জানতাম যে আপনারা বিশ্বাস করবেন না। কোনো স্বার্থ নেই স্যার আমার, শুধু এইটুকুই চাই যে একটা নির্দোষ ছেলেকে আপনারা এরকম কোনো শাস্তি দিবেন না যার জন্য তার জীবনটা শেষ হয়েছে। একে তো ম্যাডাম ওনাকে এমন করে দেখি ভুল বুঝেছে, তারপর থেকে ওর খোঁজ পাওয়া যাচ্ছে না। যখন সবটা জানতে চেষ্টা করলাম তখন ভয় পেয়ে গিয়েছিলাম যে লোকটা আমার ক্ষতি করে না দেয়। এখন কথা বলতে আমার কোনো ভয় নেই। আমাকে যদি মরতেও হয় আমি তাতেও রাজি। এখন এসব বিশ্বাস না করা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। এই রাস্কেলটাকে ডাকো, আমি ওকে শেষ করে ছাড়বো। আগে ওকে আমি পুলিশে দেব, তারপর ওই ছেলেটার আমাকে খোঁজ করতেই হবে। এই অন্যায়টা আমাকে শুধরে নিতে হবে। আমি ওকে ফিরিয়ে আনবো।
কিন্তু তার আগে ওই লম্পটটাকে আমি জেলেখানি টানিয়েই ছাড়বো। খুশি এবার বলতে আরম্ভ করলো। কিন্তু আব্বু, আমার সাথে যে অন্যায়টা হলো এটা তো ঈশান না জেনে হলেও করেছে। তার জন্য তুমি কি করবে? আমার এত বড় ক্ষতি হয়ে গেল। এখন এসব নিয়ে যদি পুলিশের কাছে যাও তাহলে ঝামেলাটা বাড়বে। তাই আমি চাইছি না পুলিশের কাছে যেতে। সেটা কি করে হয় মামনি? এত বড় একটা ঘটনা ঘটলো, আর যদি আমরা থানাতে ডায়েরি না করি তাহলে ওই ছেলেটা বেঁচে যাবে। পরবর্তীতে আমার, তোমার কিংবা আমার পরিবারের কোনো ক্ষতি করবে। কে জানে আমার অফিসের ঠিক কতটুকু ক্ষতি করেছে। এর জন্য সবাইকে বিশ্বাস করতে পারি না। আমি বারবার বলেছিলাম লোকটাকে ম্যানেজার হিসেবে রাখার দরকার নেই, কিন্তু তোমার কথাতেই এমন করতে হলো। অফিসে যাই, তারপর ওর ব্যবস্থা করছি। মেহেদি, তুমি আমার সাথে আসো। আমাকে আগে পরিষ্কার হতে হবে, আর আমার অফিসটাকে আগে ঝামেলা মুক্ত করতে হবে। স্যার, যেটা নিয়ে টেনশন করছেন ম্যাডাম এত আপসেট হয়ে আছে, আমাকে সেটাও ক্লিয়ার করতে হবে। আমি এটারও প্রমাণ জোগাড় করেছি। আমি সব কিছুর প্রমাণ হাতে নিয়েই আপনাদের কাছে এসেছি। ঈশান হয়তো সেদিন রাতে আপনাদের সাথে উল্টোপাল্টা কিছু করেছে, কিন্তু তেমন কিছুই হয়নি। ওকে এত হাইড্রোজেন ঘুমের ঔষধ দেওয়া হয়েছিল যে রুমের সামনে গিয়ে সেদিন ঘুমিয়ে পড়েছিল। তখন রাফিন সাহেব ওকে আপনার রুমের মধ্যে দিয়ে আসে, আর ততক্ষণে আপনিও ঘুমে আচ্ছন্ন হয়ে গেছিলেন। সিসিটিভি ফুটেজ দেখে আপনাদের রুমে দেখা হয়েছে, যদিও রুমে সিসিটিভি ফুটেজটা দেখা অনেক বড় অন্যায়, তারপরে ওটা করতেই হয়েছে। আপনাদের সারা রাত দেখা গেছে দুজন দুদিকে মরার মতো পড়েছিলেন। তাই এমন কিছু হয়নি যা থেকে এরকম কিছু ভাবতে পারেন কিংবা ওনাকে দোষী ভাবতে পারেন। আপনাদের এই সন্দেহ হলে আমি হোটেলের ম্যানেজারের নাম্বারটা এনেছি, ভিডিও ফুটেজটা আপনারা নিজেই দেখে নিন। আর কিছু দেখার দরকার নেই। আমি বুঝতে পেরেছি সবটা সাজানো ছিল, আর সব কিছুর জন্য ওই রাস্কেলটা দায়ী। আগে আমার সাথে অফিসে চলো, তারপর না হয় আমি বাদ বাকিটা দেখব। খুশির আব্বু আবার মেহেদি উঠে যেতে নিলে তখন খুশি বলতে লাগলো। আব্বু, আমিও তোমাদের সাথে যাব। খুশির কথাতে আব্বু দাঁড়ালো। ও রেডি হয়ে বাহিরে আসলো। তারপর থানায় গিয়ে ছেলেটার নামে কমপ্লেন করে পুলিশ নিয়ে অফিসে গেল। রাফিন ততক্ষণে অফিসের কেবিনে বসে কাজ করছিল। পুলিশ এসে প্রমাণ সহকারে সবটা বলতেই ছেলেটা মাথা নিচু করে রাখলো। তখন অফিসের বস কষিয়ে ওর গালে কয়েকটা থাপ্পড় বসালো আর শার্টের কলার আঁকড়ে ধরে বলতে আরম্ভ করলো। রাস্কেল, তোর সাহস হয় কি করে হলো আমাকে মার্ডার করার প্ল্যান করার? আমার মেয়ের এত বড় ক্ষতি করার চেষ্টা করেছিস একটা প্ল্যান সাজিয়ে। ভেবেছিস তুই আমার সম্পত্তি হাতিয়ে নিতে পারবি। আজকে তোকে আমি শেষ করে ফেলবো। মেহেদি আর খুশি এসে বসকে বাধা দিতেই এবার ওসি রাফিনকে নিয়ে যাওয়ার কথা বলতেই এবার খুশি বলতে আরম্ভ করলো। চলে যাবার আগে ওনার তো আমার থেকেও কিছু পাওয়ার আছে ওসি সাহেব, একটু দাঁড়ান। খুশির কথাতে সবাই দাঁড়াতে এবার মেয়েটা যেটা করলো সেটার জন্য কেউ মোটেও প্রস্তুত ছিল না। ম্যাডাম পা থেকে জুতাটা খুলে রাফিনের মুখে কয়েকটা বাড়ি লাগালো আর রাগীভাবে বলতে লাগলো। তোর মতো বজ্জাত লম্পট ছেলেকে এর থেকে বেশি কিছু আমি করতে পারলাম না, কারণ আমার ঘৃণা হচ্ছে তোর গায়ে হাত তুলতে। তোর মতো একটা বাজে মানসিকতার ছেলেকে কিনা আমি ভুল করে অফিসে চাকরি দিয়েছিলাম, যার জন্য ঈশানের মতো একটা সৎ ছেলেকে আমরা ভুল বুঝতে হয়েছে। ওসি সাহেব, এই নরকের কীটটাকে এখান থেকে নিয়ে যান। ও যেন জেল থেকে বের হতে না পারে। আপনাদের যদি টাকার প্রয়োজন হয় নেবেন, তারপরেও ও যেন জেল থেকে কোনোদিনও বেরোতে না পারে। এমন কেসে ওকে দিবেন যেন এইসব মন মানসিকতা ওর মাথাতেও না থাকে। এবার ওসি সাহেব সেখান থেকে ছেলেটাকে নিয়ে যেতেই এবার অফিসের সবাইকে মেহেদির সবটা বলতেই ওরাও বেশ অবাক হলো। এবার যখনই খুশি বলতে লাগবে, আব্বু, আমাদের এখনই ঈশানের সাথে দেখা করা উচিত, কথা বলা উচিত। আমি চাইছি এই মুহূর্তে ওর সাথে একটু দেখা করতে, নাহলে অনেক বড় অন্যায় হয়ে যাবে। আমি সেদিন ওকে তাড়িয়ে দিয়েছিলাম সব কিছুর জন্য, এই জানোয়ারটা দেয়। ওকে সেদিন যদি বাইরে বের করে না দিত তাহলে হয়তো পুলিশে দিলেও আমি পরবর্তীতে ভুলটা শুধরে নিতে পারতাম। কিন্তু জানি না ছেলেটা কোথায় আছে, কি অবস্থায় আছে। ঠিকই বলেছিস মা, আমাদের ওখানে যাওয়া দরকার। এবার মেহেদির মনে হতে লাগলো ঈশান যে ম্যাডামকে ভালোবাসে সে বিষয়টা অন্তত ওকে জানানো দরকার। তাই ম্যাডামকে পিছন থেকে ডেকে বলতে লাগলো। ম্যাডাম, আমার শেষে একটা কথা শুনবেন। এত কিছুর পর হয়তো আপনি ওর উপর রাগ করতে পারেন, কিন্তু আমি চাইছি এই মুহূর্তে আপনাকে কথাগুলো বলে দিতে।
জানি না আপনারা ওর দেখা পাবেন কিনা কিংবা ও এই শহরে আছে কিনা। একটা মিথ্যা অপবাদ নিয়ে কোনো মধ্যবিত্ত পরিবার থাকতে পারে না। সবাই অবাক হয়ে মেহেদির দিকে তাকাতেই এবার মেহেদি বলতে লাগলো। ম্যাডাম, ঈশান আপনাকে অফিসে আসার প্রথম দিন থেকেই পছন্দ করতো। ছেলেটা মধ্যবিত্ত বলে কখনো বলতে পারেনি, আপনাকে কখনো এমন কোনো বাজে নজরেও দেখেনি। ছেলেটা আপনাকে যথেষ্ট সম্মান করতো। আপনাকে যখন ভালোবাসার কথাগুলো বলার জন্য জোর করতাম তখন কি বলতো জানেন? ওর সাধ্য নেই আপনাকে ভালোবাসার, নিজেকে নিয়ে ভাবার, তাই আপনার থেকে দূরে থাকতো। আমি বারবার জোর করার পরেও ছেলেটা কখনো বলেনি আপনাকে এত ভালোবাসে। খুশির আব্বু অবাক হলো। তারপর অনেকক্ষণ মেহেদি ওদের বোঝাতেই ওরা ঈশানের বাসার উদ্দেশ্যে আসলো। তারপর এসে দরজার সামনে সবাই দাঁড়িয়ে রইল। মেহেদি কলিং বেল দিতেই ঈশানের বোন এসে দরজা খুলে দিল। এত লোকজন দেখে সুইটি বলতে লাগলো। কাকে চাই? এটা ঈশান সাহেবের বাসা না? আমরা ওনার সাথে একটু দেখা করতে এসেছি। সুইটি সবার দিকে কেমন করে যেন তাকিয়ে রইল। মেহেদি বিষয়টা বলতেই সুইটি সবাইকে ভিতরে নিয়ে বসতে বলল। এবার আব্বু আম্মুকে ডেকে দিতেই ওনারা আসলো। আর সব শোনার পর আব্বু আম্মু চুপ করে রইল। এবার এত কিছু ঘটে গেছে ছেলেটার লাইফে, সেটা ভাবতেও পারেনি। ঈশানকে আশেপাশে কোথাও দেখতে পাচ্ছিল না, তাই খুশি বলতে লাগলো। আমি ঈশানের সাথে একটু দেখা করতে চাই, আমাকে ওনার কাছে নিয়ে যাবে? আমার খুব দরকার ওনার সাথে কথা বলা, একটা সরি বলা দরকার। উনি কি বাসাতে নেই? কথাগুলো শুনে সুইটি চুপ করে রইল। ঈশানের আব্বু আম্মু কেঁদে উঠল। ওনাদের কান্না করতে দেখে বিষয়টা জিজ্ঞেস করতেই সুইটি সবাইকে বলতে লাগলো। আপনারা আমার সাথে আসুন। এবার সুইটি অফিসের বস মেহেদি আর তার মেয়েকে নিয়ে ঈশানের রুমের সামনে আসলো। তারপর দরজাটা সরিয়ে রুমের ভিতর প্রবেশ করতেই সবাই যেন অবাক হয়ে গেল, কারণ ঈশানের হাতে স্যালাইন আর মুখে অক্সিজেন মাস্ক লাগানো। সবাই অবাক হয়ে গেল। এমন কিছু দেখেই খুশির বুকের ভিতরটা কেঁপে উঠল। ছেলেটার এই অবস্থা হলো কি করে? কথাগুলো ভেবেই খুশি মুখে হাত দিয়ে কেঁদে উঠল। তখন সুইটিও কান্না করে দিয়ে বলতে লাগলো। সেদিন আপনার ওরকম করে রিসর্ট থেকে বের করে দেওয়ার পরই হয়তো এমন একটা অ্যাক্সিডেন্ট হলো। গত 7 দিন ধরে মৃতের মতো সেন্সলেস হয়ে কোমায় পড়ে আছে। ডক্টর বলে দিয়েছে কখন কোমা থেকে বেরোবে তার কোনো ঠিকানা নেই। হসপিটালের খরচ চালানোর মতো অবস্থা আমাদের নেই, তাই ভাইকে বাসায় নিয়ে আসা হয়েছে। কি থেকে কি হয়ে গেল বলুন তো? ভেবেছিলাম কি আর হলো কি, আমাকে একটা বিয়ে দেবে, তারপরও নিজে বিয়ে করে নিয়ে আব্বু আম্মুর সাথে বাকিটা জীবন কাটিয়ে দেবে। কিন্তু এর মাঝে ভালোবাসার অপরাধে আমার ভাইকে এত বড় একটা কষ্টের মুখে পড়তে হলো। ভালোবাসার জন্য বোধহয় আমার ভাইয়ার এমন শাস্তিটাই পাওয়া উচিত ছিল, তাই আজকে মৃতের মতো পড়ে থাকতে হচ্ছে। জানি না আমার ভাই কখনো আর উঠে বসতে পারবে কিনা, আর কখনো বোন বলে আমাকে ডাকবে কিনা। এত অভাবের মাঝেও পরিবারের মানুষগুলোর সাথে দিব্যি কাটিয়ে দিয়েছিলাম, তার ওপর আমার ভাইকে এমন করে আমার হারাতে হলো। যাই হোক, আপনার ভুলটা বুঝতে পেরেছেন, ভাইয়াকে দেখতে আসছেন, তার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। আর একটা কথা, অন্তত ভাইয়ার মতো এরকম কারোর সাথে করবেন না, যার জন্য আবার কারো জীবনটা এমন শেষ হয়ে যায়। ঈশানকে এরকম অবস্থাতে দেখে খুশি স্তব্ধ হয়ে রইল। কিছুক্ষণ বাদে মেয়েটা ফুপিয়ে কেঁদে উঠল। ঈশানের মুখের দিকে তাকিয়ে রইল। শেষে কিনা ওর একটা ভুল বোঝাবুঝির কারণে একটা ছেলের জীবনটাই নষ্ট হয়ে গেল। খুশি সেটা ভাবতেই পারছে না। যাকে হাজারটা গালি দিয়েছে আর হাজারটা বাজে কথা বলেছে, শেষে এসে জানতে পারল সেই ছেলেটার এমন দশা। কথাগুলো ভেবেই খুশি ফ্লোরে বসে পড়ল। তখন বস ওকে টেনে উঠিয়ে বাইরে নিয়ে আসলো। তারপর ঈশানের আব্বু আম্মুর সামনে এসে দাঁড়াতেই মেহেদি বলতে আরম্ভ করলো। আমি বোধহয় বড্ড বেশি দেরি করে ফেললাম। আঙ্কেল আন্টি, সেদিন যদি ঈশানের কথাতে ওকে একটাবার ভুল না বুঝে সবটা যাচাই করতাম, তাহলে আজকে এত বড় একটা অন্যায় ওর সাথে হতো না, ছেলেটার ওই অবস্থা হতো না। আমি পারলাম না আমার বন্ধুকে বাঁচাতে। মেহেদিও কেঁদে উঠল। খুশি কিছুক্ষণ চুপ করে থেকে ওর আব্বুকে উদ্দেশ্য করে বলতে শুরু করলো। না জেনে না শুনে সেদিন ওনাকে এরকম একটা দোষারোপ করাটাই
আর রিসোর্ট থেকে বের করে দেওয়ার সিদ্ধান্তটা বোধহয় আমার জীবনের সব থেকে বড় ভুল ছিল। আমি অনেক বড় একটা অন্যায় করে ফেললাম। এই ভুলটা আমি কি করে শুধরাবো আমি ভেবে পাচ্ছি না। সবাই চুপ করে আছে। 5 মিনিট পরে খুশি যেটা বলল সেটা শোনার জন্য কেউই প্রস্তুত ছিল না। খুশি আব্বুকে উদ্দেশ্য করে বলতে শুরু করেছে। আব্বু, আমি একটা সিদ্ধান্ত নিচ্ছি। আমার জন্য যেহেতু ছেলেটার এই অবস্থা হয়েছে, তাই আমি ওর সব দায়িত্ব নেব। আমি ঈশানের সেবা করব। যতদিন অবধি না ও সুস্থ হবে ততদিন অবধি আমি ওর সাথেই থাকবো, ওকে নিজের কাছে রাখবো। সবসময় ও আমার সাথেই থাকবে। ওর সব দায়িত্ব আমার। আমি ওর সেবা করব। সেটা কি করে হয় মামনি? একটা অবিবাহিত মেয়ে একটা ছেলের সাথে এমন করে থাকতে পারে না। পরিবার, সমাজের মানুষ, প্রতিবেশী সবাই অনেক বাজে কথা বলবে, তাই এটা হয় না মামনি। আমার পুরো কথাটা তো শেষ হয়নি আব্বু। আমি ঈশানের সাথে থাকবো। যেহেতু আমার জন্য ওকে এরকম একটা অবস্থা হয়েছে, তাই আমি এই অন্যায়ের কিছুটা শাস্তি নিজেও পেতে চাই। আমি ওকে এই অবস্থাতেই বিয়ে করব। আঙ্কেল আন্টি যদি রাজি থাকে আমি আজকে এই মুহূর্তেই। মামনি, তুমি এত বড় লোকের মেয়ে হয়ে পারবে না আমাদের সাথে থাকতে। এসবের জন্য নিজেকে আর দোষারোপ করার দরকার নেই। আমাদের সাথে এরকম কিছু হওয়ার ছিল, তাই হয়েছে। তুমি চলে যাও। তোমার সামনে পুরো ভবিষ্যৎ পড়ে আছে। ছেলেটা কখনো সুস্থ অবস্থায় ফিরতে পারবে কিনা, কখনো সে আগের মতো হবে কিনা তা ঠিক নেই। তুমি নিজের জীবনটাকে নষ্ট করো না। তুমি নিজের মতো করে বাঁচো। যদি সম্ভব হয় মাঝে মধ্যে এসে একবার দেখা করে যাও। এসব কথা বলো না। শেষে খুশি আব্বুর পা জড়িয়ে ধরে কান্নাকাটি করতে লাগলো। মেয়ের সুখের কথা, ওর কথা ভেবে আর খুশির আব্বু রাজি হয়ে গেল। কিন্তু ঈশান মুখে কবুল বলতে পারল না। সুইটি ভাইয়ার হাত দিয়ে সাইন করিয়ে দিল। খুশি তারপর থেকে ঈশানদের বাসায় আছে। গত 6টা মাস যাবৎ এমন করেই কেটে যাচ্ছে। খুশিও দিন গুনছে কবে ঈশান সুস্থ হবে। ওর মনের কথাগুলো খুশি ঈশানের সামনে প্রকাশ করবে। সেদিনই ওকে ভালোবেসে ফেলেছিল, যেদিন শুনল ঈশান ওকে আকাশ পরিমাণ ভালোবাসার পরও দূরে সরে এসে গিয়েছিল। খুশি আদৌ জানে না ঈশান কখনো সুস্থ হবে কিনা, আবার আগের অবস্থায় ফিরে আসবে কিনা। অফিসের সবাই এই ঘটনা জানার পর অনেক বেশি অবাক হয়েছে। আর একটা ছেলের প্রতি একটা মেয়ের এতটা কৃতজ্ঞতা আর এতটা সম্মান থাকলে যে এরকম কিছু করতে পারে সেটা সবাই জানতে পেরেছে। নানানজন নানান কথা বলেছে। সবার কথা তো আর পজিটিভ হয় না, কিছুটা নেগেটিভ হয়। তাই খুশিকে অনেক কথাই শুনতে হয়েছে। এর মাঝেই খুশি আব্বু আম্মু ঈশান আর সুইটিকে নিয়ে ওদের ফ্ল্যাটটায় উঠেছে। সেখানে বেশ ভালো অবস্থাতেই ঈশানের পরিচর্যা আর দেখাশোনা চলছে। ডক্টরও রাখা হয়েছে, প্রায় এসে ওনারা দেখে যাচ্ছেন কি করলে কিভাবে ছেলেটাকে আগের অবস্থাতে ফেরানো যায় সেটার জন্য খুশি প্রায় চেষ্টা করে। শেষে যখন ডক্টরের থেকে খুশি জানতে পারলো একটা কথা, বড় বিষয় হচ্ছে উনি যে আঘাতটা পরপর এই ঘটনাটা ঘটেছিল, এই আঘাতটা যদি আবার পায় কিংবা সেই পরিস্থিতিতে যদি আবার পৌঁছে দিতে পারেন, তাহলে হয়তো উনি আবারও সেই আগের মতো অবস্থায় অর্থাৎ সুস্থ হয়ে যেতে পারেন। 100% সুস্থ হতে কতদিন সময় লাগবে সেটা বলা যায় না, তবে এই পরিস্থিতিতে এরকমটা করাটা বেটার হবে বলে মনে করছি। তাতে উনি 80% সুস্থ হয়ে যেতে পারবেন। আপনি একটাবার চেষ্টা করে দেখুন, তাইলে খুব শীঘ্রই উনি সুস্থ হয়ে যাবে। ডক্টরের কথা মতো খুশি আর এক মুহূর্ত দেরি করলো না। সপ্তাহখানেকের মধ্যেই ঈশানকে নিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে চলে যাই। সেখানে মেহেদি আর সুইটিও ছিল। ওদের নিয়ে আসার কারণ হচ্ছে যে খুশিকে একা থাকতে হবে, আর এত বড় একটা জায়গায় একা থাকবে, কোনো বিপদ আপদ হয় কি না সেটা ভেবেই কক্সবাজারে এসেছে। মেহেদি খোঁজ খবর নিয়েছে সেদিন একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, আর গত 6 মাস আগে কিভাবে কোথায় অ্যাক্সিডেন্ট হয়েছিল জানার পর মেহেদি আর সুইটি সেই জায়গাটায় অ্যাক্সিডেন্ট হয়েছিল ঠিক সেই জায়গাটায় খোঁজ খবর নিয়ে ওরা জানতে পেরেছে যে কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছিল আর কারা ওকে হসপিটালে নিয়েছিল। সব ঘটনা জানার পর মেহেদি এসে খুশিকে বিষয়টা জানালো। এবার খুশি কেঁদে কেঁদে বলতে লাগলো, আমি অনেক বড় অন্যায় করেছিলাম। সেই অন্যায়ের প্রায়শ্চিত্ত এবার করতে হবে। আমি ওই পরিস্থিতিতে দাঁড়াবো। ঈশান কি করে আমাকে এই অবস্থায় দেখে চুপ করে থাকতে পারে আমিও সেটা দেখে নেব। ম্যাডাম, আপনি কি করতে চাইছেন আমি কিন্তু সেটা বুঝতে পারছি না। সবই বুঝতে পারবে। কালকে 3টা আসলেই তুমি সব বুঝতে পারবে। পরদিন ওরা নিয়ে আসলো সেই জায়গাটায় যেখানটায় ঈশানের অ্যাক্সিডেন্টটা হয়েছিল।
এবার খুশি ঈশানকে রাস্তার এক সাইডে রেখে ওর থেকে সামনাসামনি কিছুটা দূরে গিয়ে দাঁড়ালো। একটা গাড়ি আসছে দেখা যাচ্ছে। খুশি সেটা দেখে শুনেই গাড়িটার সামনে দাঁড়ালো, আর তারপর ঈশানের দিকে দুহাত বাড়িয়ে দিয়ে বলতে আরম্ভ করলো, ঈশান, তোমার বউটা এখন ঠিক সেভাবেই সেখানে দাঁড়িয়েছে যেখানে তুমি দাঁড়িয়েছিলে। ঈশান, উঠে এসো, তাহলে আমাকে কেউ বাঁচাতে পারবে না। এই অবস্থাতে আমি ঠিক তোমাকে ততটুকুই ভালোবেসেছি এই কয়েকটা দিনে। ঠিক তুমি আমাকে যতটুকু ভালোবাসো, ভালোবাসার চোটটা কখনো দিতে পারবো না। সেটা তোমার প্রতি আমার ছিল কিংবা আমার জন্য তোমার ছিল, সব কিছুর জন্য আমি দেয়। এর জন্য ভাবছি যে আমার কারণেই সবটা হয়েছে। আমি না বুঝে না শুনে সেদিন তোমাকে অপরাধী ভেবেছিলাম। যদি তোমাকে বোঝার চেষ্টা করতাম তাহলে হয়তো আজকে এই পরিস্থিতি হতো না। ঈশান, প্লিজ উঠে এসো, দেখো আমার পেছন থেকে একটা গাড়ি আসছে। আজকের পরে হয়তো ঠিক তোমার পাশে তোমার মতোই আমার অবস্থা হবে, আর হয়তো আমি একেবারে মুছে যাবো পৃথিবী থেকে। তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না? খুশি কেঁদে কেঁদে হাজারটা কথা বলতে লাগলো। মেয়েটার পাশ কাটিয়ে গাড়িগুলো চলে যাচ্ছে, কিন্তু খুশি এখনও রাস্তার মাঝখানে আসেনি। মেহেদি আর সুইটি ওদের এরকম পাগলামি দেখে বারবার বলছে রাস্তা থেকে সরে যেতে, কিন্তু খুশি সেটা করছে না। খুশি কান্না করতে করতে সেখানেই বসে পড়ল। কিছুক্ষণ যাবৎ কান্না করে তারপর উঠে দাঁড়ালো। মেয়েটা রাস্তার মাঝখানে গিয়ে দাঁড়ালো। খুশি খেয়াল করলো পিছন থেকে বিশাল বড় একটা গাড়ি আসছে। খুশি বলতে আরম্ভ করলো, তোমার এই চুপ করে থাকাটা আমি আর নিতে পারছি না। ঈশান, উঠে এসো, আমাকে যদি না বাঁচাও তাহলে আজকে ঠিক এই পরিস্থিতিতে আমি নিঃশেষ হয়ে যাব। তুমি আমাকে উঠে এসে বুকে ছড়িয়ে নিবে, আর নাইলে চিরদিনের জন্য আমি তোমার থেকে হারিয়ে যাব। তুমি জানতেও পারবে না কেউ তোমাকে ভালোবেসে এই পরিস্থিতিতে বিয়ে করেছিল, আর সেই মানুষটা এখন আর নেই। ঈশান, উঠে এসো, দেখো ট্রাকটা আমাকে পিষে দেবে, আর একটু হলেই হয়তো আমি তোমার থেকে জীবনের মৃত্যুর তফাতে চলে যাব। তুমি জীবিত থেকেও মৃত, আর আমি একেবারে মৃত হয়ে যাব। ট্রাকটা এত দ্রুতই আসছিল যে দূরত্বে হয়তো 20 থেকে 25 সেকেন্ড দূরত্বে ছিল। খুশিকে মেহেদি আর সুইটি বারবার সরে যেতে বললেও মেয়েটা সরল না, চোখ জোড়া বন্ধ করে নিল। ও হাল ছেড়ে দিল যে ঈশান আর হয়তো কখনো সুস্থ হবে না। ট্রাকটা যখনই ওর কাছে চলে আসলো আর পিষে দিতে যাবে, তখনই কেউ একজন খুশির হাত ধরে হ্যাচকা টান দিয়ে ওকে দূরে সরিয়ে দিল। খুশি ভাবলো সুইটি কিংবা মেহেদি হবে। কথাগুলো ভেবে ও তাকাতেই এর মাঝখানেই কেউ একজন ওকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে কেঁদে উঠল। এবার খুশি বেশ খানিকটা অবাক হতেই যে ব্যক্তি ওকে সরিয়ে নিয়েছে, জড়িয়ে ধরেছে, তাকে ছাড়িয়ে নিয়ে যেন অবাক হয়ে গেল। খুশি আটকে উঠল। এ তো ঈশান। ওকে সামনে থেকে এরকম অবস্থাতে দেখবে খুশি কল্পনাও করেনি। কেঁদে উঠল। ঈশানের মুখের দুপাশে হাত রেখে ওর সারা মুখে চুমু দিল আর বলতে আরম্ভ করলো, তুমি তুমি ঠিক হয়ে গেছো ঈশান। দেখো, আমি একদম ঠিক আছি, আমার কিচ্ছু হয়নি। তোমাকে দেখার পর আমি বিশ্বাসই করতে পারছি না তুমি সত্যি ভালো হয়ে গেছো। কি করছিলেন কি আপনি? পাগল হয়ে গেছেন? এমন করে কেউ গাড়ির সামনে দাঁড়িয়ে থাকে? আর একটু হলেই তো। তোমাকে সুস্থ করা আর স্বাভাবিক লাইফে ফিরে আনার জন্য এটা ছাড়া আর কোনো উপায় ছিল না, তাই এরকম পরিস্থিতিতে নিজেকে ফেলতে হয়েছে। শেষ পর্যন্ত তুমি সজ্ঞানে আর সুস্থ পরিস্থিতিতে ফিরতে পেরেছো, সেটাই আমার জন্য অনেক ঈশান। এবার খুশি কথাগুলো বলেই ঈশানকে জাপটে জড়িয়ে ধরল। এরকম একটা পরিস্থিতির জন্য ঈশান মোটেও প্রস্তুত ছিল না। ঈশান খেয়াল করলো দূরে একটা হুইল চেয়ার পড়ে আছে, আর মেহেদি আর সুইটি এবার এগিয়ে আসছে। ঈশান বোঝার চেষ্টা করলো কি হচ্ছে আর ও বর্তমানে কোথায় আছে। তারপর চারপাশে দেখে বুঝতে পারলো সেই জায়গাটা, অর্থাৎ সেদিনের সেই জায়গাটা যেখান থেকে স্তব্ধ হয়ে গিয়েছিল ওর নিঃশ্বাসটা। এবার মেহেদি আর সুইটি এসে ওদের সব ঘটনা জানালো। সব শোনার পর ঈশান একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললো। ম্যাডামকে কি বলে ধন্যবাদ দিবে কিংবা কি বলা দরকার জানে না, কারণ একটা মেয়ে নিজের সব স্বপ্ন আশা বিসর্জন দিয়ে কিনা ওর মতো একটা জীবন্ত লাশের সাথে বিয়ে করে নিল। তারপর আজ অবধি 7টা মাস কেটে যাচ্ছে, এখনও অবধি ওর সাথেই আছে। ও আবার সেই আগের অবস্থাতে ফিরে আসবে ঈশান কখনো কল্পনাও করেনি, কারণ মস্তিষ্কটা অচল হয়ে গেছিল, শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকতো, কখনো কিছু বলতেও পারতো না।
ঈশান শুক্রিয়া আদায় করলো আর এটুকু ভাবলো যে জীবনে এমন সঙ্গিনী পাওয়া যায় যে এরকম নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারে, সেটা জানা ছিল না। মেয়েটাকে দু হাতে বুকের সাথে জড়িয়ে ধরলো। ভাবতেও পারেনি যে যাকে এত ভালোবাসতো, যাকে এত বেশি কাছে চাইতো, সেই কিনা এখন তার বউ। বিয়েটা ওরা আবার করবে, কারণ কবুল বলাটা হয়নি ঈশানের। মেয়েটাকে আবারও ছাড়িয়ে নিয়ে ওর মুখের দুপাশে হাত দিয়ে সারা মুখে চুমু দিল। হাজারটা চুমু দিয়ে কান্না করতে লাগলো। ঈশান খুশিতে বুকের আগলে নিল, মাথায় চুমু দিয়ে বলতে আরম্ভ করলো, অসম্ভব রকমের ভালোবাসি। এমন একটা কাজের জন্য আপনার প্রতি আমার যে কি সম্মানটা বেড়ে গেল জানেন না। সারা জীবন ধরে হয়তো এর শোধ আমি করতে পারবো না। স্ত্রীর কাছে স্বামীর কোনো ঋণ থাকে না, তুমি জানো না? ঈশান মেয়েটাকে ছাড়িয়ে নিল, মুখের দুপাশে হাত রেখে মিষ্টি হাসতেই সাথে খুশি ঈশান শাড়ির কলারটা আঁকড়ে ধরল। ভালো থাকুক ভালোবাসা, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো গল্পে। ততদিন পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।